ঠিক ৫৫ মাস পর অর্থাৎ প্রায় ৫.৫ বছর পর ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশের ফুটবল ম্যাচ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রেন্ডলি ২০২৫ বাংলাদেশ ভার্সেস ভুটান সন্ধ্যে ৭টায় শুরু হচ্ছে। এই জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে ফুটবল ফিরছে তার আপন ঠিকানায় ন্যাশনাল স্টেডিয়ামে। যেই ম্যাচ নিয়ে বাংলাদেশের মানুষজনের আগ্রহের নামটা হচ্ছে হামজা চৌধুরী, নামটা হচ্ছে ফাহমিদুল, জামাল, তারিক, তপুর বাংলাদেশ। এবং বাংলাদেশের আজ থেকেই যেন শুরু হয় একটা নতুন যাত্রা দেশের মাটি থেকেই। বাংলাদেশের ড্রেসিং রুম যারা প্রস্তুত ছিল, টিম বাসের অ্যারাইভাল, এ সব কিছুই আপনারা দেখছেন টি স্পোর্টস নেটওয়ার্কে। হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে ম্যাচ খেলতে নামছেন তিনি। মিতুল, তারেক, তপু বর্মন, সোহেল রানা এবং এই ফাহমিদুল, যার ডেবিউটা হচ্ছে লাল সবুজ জার্সিতে আজকের ম্যাচটাতেই। It's been 3.5 years as the head coach and never had the chance to experience this stadium. I have heard great things about the atmosphere in here, so looking forward for this first game. Enough sessions, I think, to understand what we want to do. Keeping in mind always the main game, which is Singapore, but knowing that today we can implement things that will also be positive for that match. ড্রাগন বয়েজ মুখোমুখি বাংলাদেশের বিপক্ষে এই প্রীতি ম্যাচে। 10 জুন এই মাঠেই বাংলাদেশ লড়বে সিঙ্গাপুরের এগেইনস্টে এশিয়ান কাপ বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচ। এবং ভুটান সেই সময় খেলতে যাবে ব্রুনাইয়ের এগেইনস্টে। এর আগে ভুটান বাংলাদেশে তাদেরও প্রস্তুতিটা চলছে। These 3 or 4 days, we training as this Bangladesh. So good preparation. Thank you for Bangladesh Federation. Bangladesh is physically very strong and especially strong to the front. So Brunei team little bit similar. So this is good demo for us. So we can understand what is weak point to us and what preparation for next game. Hamza is of course a very good player and his level is out of South Asia. So for our boys, very good experience for the future. So I say to boys, anyway, fight 100% and please get a good experience from him. এই বলেই হবে ম্যাচ ফিফা ফ্রেন্ডলি এবং দুই দল মাঠে প্রবেশ করার অপেক্ষায়। ঠিক সন্ধ্যা ৭টায় সাদা জার্সি বাংলাদেশ দলের, যে জার্সিতে বাংলাদেশের নতুন শুরু। তবে আজকের দিনে বাংলাদেশ পড়ছে তাদের আগের জার্সিটাই, অর্থাৎ রেড জার্সি, যে জার্সি পরে তারা খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে। চমৎকার একটা মাঠ যেটা আপনাকে নতুন এক আবহ উপহার দিচ্ছে। গ্যালারিতে দর্শকরা এসছেন বহু আগেই, ধীরে ধীরে সেই গ্যালারিও ভরে উঠতে শুরু। বাংলাদেশের পতাকা
উঠছে। 90 মিনিট শেষেও ওই পতাকাটা ধরেই রাখতে চাইবেন সমর্থকেরা। এই 90 মিনিটে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশের প্রধান লক্ষ্যটা আসলে সিঙ্গাপুর ম্যাচের পরিকল্পনাটুকু ঠিকঠাক মতো চালিয়ে নেওয়া, এবং মাঠের বাইরে যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে সেটা নতুন দিনের কথাই আমাদেরকে বলছে। কমেন্ট্রি বক্সে আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান এবং শরীফুল হক। দীর্ঘদিন পর এই মাঠে ফিরছে ফুটবলের আতুর ঘর জাতীয় স্টেডিয়ামে। আজকের ওয়েদার ফরকাস্ট 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। এই মাঠেই আজ ভুটানের সঙ্গে বাংলাদেশের পরীক্ষা, যে পরীক্ষায় শেষবার অবশ্য বাংলাদেশ চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের কাছে 1-0 গোলে হেরে গিয়েছিল। কিন্তু নতুন বছর, নতুন চ্যাপ্টার, জাতীয় স্টেডিয়াম নতুন রূপে এক নতুন বাংলাদেশের সূচনা। হামজা চৌধুরীর জন্য ব্যানার, হামজার জন্য ভালোবাসা, এবং সবটুকুই আর কিছুক্ষণের মধ্যে। যে স্টেডিয়ামে হয়তো টানেল নাই, টানেলের ব্যবস্থা হয়তো সামনে হবে। অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে হেঁটে বাংলাদেশ দল এবং ভুটান প্রবেশ করছে জাতীয় স্টেডিয়ামের নতুন অধ্যায়ে। নতুন এক গল্প লেখার অপেক্ষায় ফাহমিদুল হামজারা। কাজেম, রাকিব, সোহেল রানারা তো আছেই একই সাথে। বাংলাদেশ 10 জুনের সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করছে ভুটানের এগেইনস্টে এই ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে। দেশের মাটিতে হামজা ফাহমিদুলের প্রথম ম্যাচ, শুরু থেকেই আছেন ওরা। বেশ খানিকটা পথ পার করে এরপরে মাঠে প্রবেশ করতে হয় স্টেডিয়ামে। কাজেম শাহ আরও একটা স্টার্ট তার জন্য, এবং ফাহমিদুল যখন এই পাশ দিয়ে যাচ্ছেন হাত বাড়িয়ে কারো উদ্দেশ্যে ভালোবাসাটুকু জানিয়ে যাচ্ছেন। তার জন্য নতুন, তার অভিষেকের ম্যাচ আজ। তাকে ঘিরে কত প্রত্যাশা, কত আয়োজন, কত আলোড়ন, কত আন্দোলন করেছেন সমর্থকেরা। অবশেষে সেই স্বপ্ন তাদের পূরণ হচ্ছে। এবং জাতীয় স্টেডিয়ামের প্রথম জাতীয় সঙ্গীতের অপেক্ষায় এখন দুই দল। একটা দারুণ ম্যাচ দেখার অপেক্ষায় নিশ্চয়ই আপনিও। জাতীয় সঙ্গীত নাকি গুজবাম্পস দেয় ফুটবলারদের। হামজা ঘরের মাঠে প্রথমবার শুনবেন সেটা। Ladies and gentlemen, please let's stand up for the national anthem of Bhutan. শুধু দর্শক, ভুটানের জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। Ladies and gentlemen, please let's stand up for the national anthem of Bangladesh. শুধু দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
অর্জনটা প্রত্যাশিতই ছিল। জাতীয় সঙ্গীতের পালা শেষ, আনুষ্ঠানিকতাও শেষ পর্যায়ে। এরপর যখন বলটা মাঠে গড়াবে, এরপরে কেবলই শত্রুতার খেলা, যে খেলায় জিততে চাইবে দুই দলই। আর বাংলাদেশের জন্য বাড়তি সমর্থন গ্যালারি থেকে। শেষ 2020 সালের 17 নভেম্বর এই মাঠে বাংলাদেশ খেলেছিল ফুটবল ম্যাচ। নেপালের এগেইনস্টে ছিল সেটা। আজকে সাউথ এশিয়ার আরেক দেশ ভুটান, তাদের বিপক্ষেও বাংলাদেশ প্রস্তুতিটা সারছে, কারণ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা। ভুটানের স্টার্টিং লাইন আপ: গেলশেন, তিনি রয়েছেন গোলকিপিং পজিশনে। 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেলছেন তেনজিন নোরবু ইয়েশি এবং তেনজিন দোরজি। 2 উইং ব্যাক সেখানে রয়েছেন শেলডন দোরজি এবং নিমা ওয়াংদি, কার্মা শেলতেরিম পেমা, কিমা ওয়াংচুক এবং দাওয়া। বাংলাদেশের স্টার্টিং 11 রাকিব শুরু করছেন নাম্বার 9 পজিশনে। গোলবারের নিচে আরো একবার মিতুল মার্মার জায়গা হয়েছে। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মন, তারিক কাজী। 2 ফুল ব্যাক তাজউদ্দিন, সাদউদ্দিন, 2 ভাই। মিডফিল্ডে লেস্টার সিটির হামজা চৌধুরী স্টার্ট করছেন সোহেল রানার সঙ্গে, এবং ফ্রন্ট লাইনে জামাল ভুইয়া, কাজিম শাহ, ফাহমিদুল অভিষেক হচ্ছে এই তরুণ ফুটবলারের। আর রাকিব রয়েছেন নাম্বার 9 পজিশনে। এক্সপেক্ট করা যায় বাংলাদেশ 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করবেন ম্যাচটা। আজকের ম্যাচ অফিসিয়ালস কাসুন লাকমাল ওয়েরকেদয়, তেনিয়ে বাকারামা হেমাতুঙ্গা এবং কুমারা পাতমারা দিসি দিয়াস, এবং ফোর্থ অফিসিয়াল নাসির উদ্দিন। শ্রীলঙ্কার রেফারি এবং তার অ্যাসিস্ট্যান্ট। এই ম্যাচটায় বড় কোনো ডিসিশন নিশ্চয়ই তারা মেক করতে চাইবেন না। অবশ্য দর্শকরা তাকে সেই কাজে বাধ্য করতেও পারেন। তারা কাকে কাকে ভালোবাসেন সেটা তারা লিখে এনেছেন, সেটা তারা হৃদয় ধারণ করেন। সেখানে হামজা, ফাহমিদুলের নাম দেখলাম আমরা, বাংলাদেশের ফ্ল্যাগ দেখলাম। সৌমিত সোমকেও দেখা যাচ্ছে স্ক্রিনে, তিনি আজকে সকালে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের পাসপোর্টটাও পেয়ে গেছেন, ফিফার সব ঝামেলাও শেষ। সৌমিত সোমকেও আমরা দেখব হয়তোবা 10 তারিখ সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটাতেই। হামজাকে আমরা আগের ম্যাচও যেমনটা দেখেছিলাম ঠিক একই রকম সবার সঙ্গে তিনি গলা মেলাচ্ছেন, সবাইকে জড়িয়ে নিচ্ছেন। তিনি জানেন এই ম্যাচগুলো তার জন্য গুরুত্বপূর্ণ, তিনি জানেন এই দেশের জন্য গুরুত্বপূর্ণ, তিনি জানেন নতুন এক গল্প লেখার সূচনা তার কলমেই হয়েছে। হামজা চৌধুরী এই মাঠে তার জন্য গর্জন শোনা যাবে আর কিছুক্ষণ পর। ফাহমিদুল শুরু করেছেন। জামাল ভুইয়া হামজার পার্টনারশিপ দেখার অপেক্ষায় এই স্টেডিয়াম। হামজা ইজ এ লিডার। তারিক তপুর সেন্টার ব্যাক পার্টনারশিপ, সঙ্গে সাদ এবং তাজ, 2 ভাই। এই জাতীয় স্টেডিয়ামে সবটুকু উপলক্ষ আছে বাংলাদেশের ম্যাচে দর্শকদের জন্য। অ্যান্ড উই হ্যাভ কিকড অফ। আরও একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহুদিনের বিরতির পর, এবং শুরুতেই কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা কিছুটা হলেও ভড়কে দিয়েছিল গোলকিপার মিতুল মার্মাকে। এই ধরনের শটে তারা পারদর্শী। তারা সাধারণত যে কাজটা করে, কিক অফ থেকেই তারা লং বলে একটা চেষ্টা করলো, এবং লং বলে এই দলটার দক্ষতা ভালো। শেলটেরিম, তিনি নিয়েছিলেন সেই শটটা। ভুটানকে আমরা লং শট যেমন নিতে দেখব, আমরা লং বলের খেলার চেষ্টা তারা করবে। ইয়েমেনের এগেইনস্টে আমরা সেটা দেখেছি। তবে বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে রাকিব, তিনি ছোটাটা শুরু করেছিলেন, তবে বলের পেস ছিল বেশি, সেটা চলে গেছে টাচ লাইনের বাইরে। ফাহমিদুল, ইতালির সিরি ডিতে যিনি খেলে থাকেন অলবিয়ার হয়ে, বাংলাদেশে এসেছেন প্রথমবার বাংলাদেশের হয়ে মাঠে নামতে। বলটা ওই জায়গায় যে পাসটা দিলেন সেটা খুব বেশি ভালো জায়গায় পৌঁছতে পারেননি হাভিয়ার কাবরেরা, বাংলাদেশ দলের কোচ। প্রথম ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে ড্র করেছে তার দল। সিঙ্গাপুরের সঙ্গে জয়টা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ কোচের জন্য। তবে তার আগে আপাতত তার সব মনোযোগ এই ম্যাচে। সোহেল বলটা দিয়েছেন সাদকে, ফাহমিদুলের পাস খুঁজে নিয়েছে তপুকে, তারিক সেটা চাইছেন।
তারিকের কাছে অপশন আছে তাজ। তারিক, তপু, বসুন্ধরা কিংসের 2 সেন্টার ব্যাক, ক্লাবের মতো জাতীয় দলেও পার্টনার তারা। সাদউদ্দিনও ওই ক্লাবেই খেলেন। সাদের পাস টার্গেট ছিল সেখানে কাজেম শাহ। রাকিব চেষ্টা করছেন বলটা লুফে নেওয়ার, যদিও শেষ পর্যন্ত ভুটানের প্রেসিং এর কাছে ওই জায়গায় তিনি আর পেরে ওঠেননি। তারিককে খানিকটা প্রেসারে রাখার চেষ্টা ছিল, যদিও তারিক সেখান থেকে দারুণভাবে বলটা দিয়েছেন এবং সেখান থেকে রাকিব কাজেম শাহর কাছ থেকে পাস পেয়েছেন। তারপরে ভালো একটা কাটব্যাকের সুযোগ তার সামনে ছিল। ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের 3য় মিনিটেই। একটা টিম গেম তারিক থেকে কাজেম শাহ, এরপর সামনে বাড়ানো রাকিবের সবচেয়ে ফেভারিট যে পজিশনটা মাঠের ডান প্রান্ত দিয়ে অপারেট করা, সেখান থেকে পেনাল্টি ঢুকে তার যে কাটব্যাকটা, সেটাই একটা সুযোগ করে দিয়েছিল। এবং সাফেও কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, অর্থাৎ 2023 সাফ যেটার কথা আমরা বলছি, সেই 23 সাফে বাংলাদেশ যেই ধরনের ফুটবলটা খেলেছিল, যে প্ল্যানিংটা ছিল, রাকিব রাইট সাইড থেকে, মোরসালিন লেফট সাইড থেকে, জামাল ভুঁইয়া 4-4-2 ডায়মন্ডের টপে, তিনি ঢুকে যাবেন পেনাল্টি এরিয়ার ভেতর, অলমোস্ট সেম একটা স্ক্রিপ্ট কিন্তু এই ম্যাচের শুরুতেও আমরা দেখলাম। কাজেম শাহ এরই মধ্যে বেশ কিছু জায়গায় ভালো করেছেন। বাঁদিকে ফাহমিদুলের পায়ে বল, সেখান থেকে জামাল ভুঁইয়া বক্সের ভেতরে, হামজা চৌধুরীর শট ব্লকড। হোয়াট আ মোমেন্ট! পেনাল্টি এরিয়া ঠিক বাইরে পেয়ে গিয়েছিলেন হামজা চৌধুরী, তার সেই শটটা ব্লক হয়েছে। ফুটের ফ্রন্ট পার্টটা দিয়ে তিনি আলটিমেটলি ট্রাইটা করেছিলেন। ফাহমিদুল এখনো তার কন্ট্রোলে, সেখান থেকে সাদ, এবং এই দুজনের মধ্যে বেশ কিছু পাসিং কিন্তু আমরা দেখছি এই ম্যাচের শুরু থেকেই। বাংলাদেশি পায়ে বলটা রাখছে, যেটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে। জামাল, আরও একবার কাজেম শাহ ছিল তার টার্গেট। তবে জামাল ভুঁইয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম। সেটা হয়তো আতসুশি নাকামুরা, জাপানিজ কোচ ভুটানের, তাকে কিছুটা হলেও চাপে ফেলবে। জামালকে এত তাড়াতাড়ি আমরা বক্সের ভেতরে এত প্রেজেন্স তার কমই দেখি, এবং তিনি যেখানে আজ স্টার্ট করেছেন সেটা গোল থেকে আরও কাছে। ক্লাবে তিনি যেখানে খেলছেন এই সিজনে ব্রাদার্স ইউনিয়নের হয়ে, সেখান থেকে আরও বেশ অ্যাডভান্স পজিশনে। কাজেম শাহর পাস রাকিবের কাছে, রাকিবের শট আরও একবার সেটা আটকে দিয়েছেন তেনজিন। বাংলাদেশের প্রথম কর্নার কিক ম্যাচের 5ম মিনিটে। এই সেট পিসের প্র্যাকটিসটা বাংলাদেশ কেমন করেছে সেটার প্রথম পরীক্ষা আজকের ম্যাচটায়। এবং জামাল ভুঁইয়া তিনিই যাচ্ছেন। কাজেম শাহ সেই বিউটিফুল একটা সাপ্লাই, রাকিব ঢুকেও পড়েছিলেন, তার সেই শটটা ব্লক হয়েছে। জামাল, সেখানে বাংলাদেশের সেন্টার ব্যাকে যেমন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল, এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। সেট পিস থেকে সবার ওপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী, তাকে ধরার আর কারোর সুযোগ নেই। হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন। হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন, এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল। আর কি কপাল, গোলটাও তিনি করলেন কপাল দিয়েই। পারফেক্ট স্টার্ট হামজা চৌধুরীর জন্য, একেবারে সেট আপটাও গেছে। হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী। গোলকিপারের ঠিক পাশ দিয়ে কোনো ডিফেন্ডার ছিলেন না, সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ। ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে। সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি, সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল। হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন, সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন। জামাল ভুঁইয়ার ক্রস থেকে হামজার গোল। জামাল হামজা ডুও ইজ অ্যালাইভ। অন্য পাশে বাংলাদেশকে অবশ্য রক্ষণেও ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে এই মুহূর্তে। ভুটান জবাবটা দিতে চায় এবং সেখান থেকেই বল নিয়ে ছুটছিলেন দাওয়া শেরিং, যিনি
প্রথম কর্নার কিকটা ভুটানের পক্ষে আদায় করে নিয়েছেন। এক কর্নার থেকে হামজা কপাল খুলে দিয়েছেন বাংলাদেশের, আরেক কর্নার থেকে এবার হামজা চৌধুরীর পালা এই কর্নার ডিফেন্ড করা। হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে বাংলাদেশের এই দলটার নিউক্লিয়াসেই তিনি যেই কাজটা করে থাকে ভুটান সবসময় শর্ট কর্নার কিকে তারা ট্রাই করে থাকে। এবারটা সরাসরি তারা পেনাল্টি এরিয়ার ভেতর ফেলেছিল, তোপুর প্রথম ক্লিয়ারেন্স, এরপর টাচ ঘুরে সেটা পেনাল্টি এরিয়ার বাইরে এসেছে। জামাল তিনি পেয়ে গেছেন পাস, ওয়াংচুক, পেমা, ওয়াংচুং, তার শট মিতুল মার্মা ইজিলি ব্লকড। ভুটান এই কাজটা বারবারই বোধহয় করতে চাইবে, বক্সের বেশ খানিকটা শট করতে চাইবে। তবে বাংলাদেশ বোধহয় আর একটু আগে তাদের ওই অ্যাটেম্পটগুলো আটকে দেওয়ার চেষ্টা করতেই পারে। কাজিম শাহ খুঁজে নিয়েছেন তাজকে, তারিক কাজী, অফসাইড ফ্ল্যাগ অ্যাসিস্ট্যান্ট রেফারি উঠিয়েছিলেন এবং রেফারি পরে গিয়ে সেই ব্যাপারটা আমলে নিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট রেফারির মুখেও তাই খানিকটা হাসি। শ্রীলঙ্কান রেফারি আজকের ম্যাচটা অপারেট করছেন। আর্লি গোলটা বাংলাদেশকে বেশ খানিকটা স্বস্তি এনে দিচ্ছে এবং বাংলাদেশের এই ম্যাচ থেকে যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল করার জন্য বাংলাদেশের ক্ষেত্রটা বোধহয় আরও প্রস্তুত করে দিয়েছে। আপনি সময় যত গড়াতো তত যদি গোলটা বাংলাদেশ দেরি হতো পেতে, সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনাতেও হয়তো কিছুটা পরিবর্তন আনতে হতো। তবে যেহেতু এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকটাই সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি, সে কারণে বাংলাদেশ এখন চাইলে ধীরে ধীরে ম্যাচের গ্রিপটা আরেকটু বোধহয় নিতে পারে এবং এটাই দরকার ছিল বাংলাদেশের, যে কাজটা করে ফেলেছেন হামজা চৌধুরী। জামাল, বল ডিফ্লেক্টেড। ম্যাচের সময় 10 মিনিটে গড়িয়েছে, বাংলাদেশ একটা গোল পেয়ে গেছে। যে জার্সি পরে হামজা শুরু করেছিলেন বাংলাদেশের হয়ে খেলা, সেই রেড জার্সিতেই আরও একবার মাঠে নেমেছেন তিনি। কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কেন নাম্বার 8-এর পেছনে নাম লেখা নেই, সেটা ফিফা ফ্রেন্ডলির কারণে। এই নিয়ে বড় কোনো ঘটনার কোনো এমনটা ইন্টারন্যাশনাল ফুটবলে হয়েই থাকে। নাম্বার 9 ভুটানের, যিনি মূলত খেলছেন আজকের ম্যাচে ব্যাকলাইনে। ব্যাপারটা একটু অদ্ভুত বটে, তবে ওই জায়গায় একটা ফাউল বাংলাদেশকে ফ্রি কিক কনসিড করিয়েছে। ম্যাচের ফার্স্ট ফাউল। শুনতে খানিকটা অদ্ভুত শোনাতে পারে যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখে তাদের জন্য। ম্যাচে 10 মিনিট পেরিয়ে গেছে, একটা ফাউলও হয়নি। ফাউলটা করেছেন সোহেল রানা, ফ্রি কিক পেয়ে যাচ্ছে ভুটান। ভুটান তারা ইয়েমেনের সাথে ড্র করেছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম ম্যাচটায়। ফিফা র্যাঙ্কিং 158তম দল ইয়েমেন। ভুটানের নেক্সট ম্যাচটা যেটা ব্রুনাইয়ের এগেনস্টে, সেটাও কিন্তু তাদের অ্যাওয়ে ম্যাচ এবং সেকেন্ড বাংলাদেশের হোম ম্যাচ। দাওয়া একই সাথে পেমা দুজন দাঁড়িয়ে রয়েছেন। কে নেবেন এই ফ্রি কিকটা? দাওয়া তিনি নিয়েছেন সরাসরি, গোলকিপার মিতুল মার্মা সেভড। এই জায়গায় যেটা দেখার বিষয়, বাংলাদেশ তাদের ডিফেন্ডিং লাইনটাকে কত ওপরে রেখেছিল, বক্সের থেকেও প্রায় কয়েক গজ আরও সামনে। এবং আমরা সেট পিস ডিফেন্ডিংয়ে বাংলাদেশকে দেখছি তারা ম্যান মার্ক করছে না, রাদার তারা জোনাল মার্কিংয়ের দিকে বোধহয় খানিকটা ঝুঁকে আছে। বাংলাদেশ তাদের ডিফেন্ডিং লাইনটা যথেষ্ট হাই রেখে ভুটানের এগেনস্টে প্রেস করার চেষ্টা করছে। ভুটানের প্রথম দিকে তারা প্রেসিংটা ইন্টেন্স রাখলেও বাংলাদেশের ইন্টেন্স প্রেসিং এবং পজিশনের কাছে তারা কিছুটা একটু ব্যাক ট্র্যাক করতে বাধ্য হয়েছে। সেটাও অনেকটা সেট পিস সিচুয়েশনে দেখা গেল, কারণ আপনি চাইবেন যদি এই সেট পিসটা ঠেকিয়ে দেওয়া যায় তারপর সেখান থেকে একটা কাউন্টারে ওঠার জন্য। হামজা, সোহেল, এই মুহূর্তে বাংলাদেশের সেন্টার ব্যাকরা হাফ লাইন থেকে আরো খানিকটা সামনে। তারিক কাজী তাজউদ্দিনকে পাহারায় রাখছিলেন সেলটপ, তার কাছ থেকে সামনে যাওয়ার সুযোগ হলো না, তাই পেছনেই যেতে হলো তাকে। তপু বর্মন শেষ ম্যাচে পুরোটা শেষ করতে পারেননি,
ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতের বিপক্ষে। ফাহমিদুল, সোহেল, জামাল খুঁজে নিয়েছেন তারিককে। অপোনেন্টের হাফে বাংলাদেশের ফুটবলার প্রায় সবাই, শুধুমাত্র গোলকিপার আর 2 সেন্টার ব্যাক বাদ দিয়ে এই মুহূর্তে তারিকও সেখানে প্রবেশ করছেন। তবে রাকিব রাইট উইং দিয়ে ছুটছেন, টাইট স্পেসে বলটা ধরেও রেখেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একটা হেভি টাচ, বল তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। গোল কিক, রেফারি ডিসিশন, যেটা নিয়ে রাকিব খুব একটা সন্তুষ্ট নন। ন্যাশনাল টিমের জার্সিতে রাকিবের 4টা গোল রয়েছে, তবে ভুটানের এগেনস্টেই কিন্তু একটা, যেটা এসেছিল সবশেষ সাফে। আপনার মনে থাকবে কান্তিরাভা স্টেডিয়ামের ডান প্রান্ত দিয়ে পেনাল্টির ভেতর রাকিব ঢুকে বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তিনি যেভাবে বলটা প্লেস করেছেন গোলে, আমার কাছে ন্যাশনাল টিমে রাকিবের যে 4 গোল তার মধ্যে সেটা ছিল বেস্ট। ওই কাজটা রাকিব আজকের ম্যাচেও করতে চাইবেন, যেহেতু তিনি স্টার্ট করছেন আজকের ম্যাচে নাম্বার 9 হিসেবে। তবে ও পাশে ভুটান আরও একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে। যেখানে সোহেল রানা পেছন থেকে বাধা দিয়েছেন পেমা জাংমোকে। এই মাঠে ভুটান সবশেষ খেলে গেছে 2019 সালে একটা ফ্রেন্ডলি ম্যাচে। এরপর বাংলাদেশ কাতারের বিপক্ষে খেলেছিল তার কিছুদিন বাদেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। সেট পিস, যেটাকে আরো ভালো কাজে লাগানোর সুযোগ হয়তো ভুটানের সামনে ছিল, তবে তাদের ক্যাপ্টেন যে ডেলিভারিটা দিয়েছেন শেষ পর্যন্ত সেটা খুব একটা কাজে দেয়নি। আপনি ভুটানের লাস্ট ম্যাচের কথা বলছিলেন। এই মাঠে 2019 সালে ভুটান 2টা ম্যাচ খেলেছিল আলটিমেটলি। সেই 2টা ম্যাচে বাংলাদেশ জিতেছিল, একটা ছিল 2-0 এবং আরেকটা 4-1। সেই 4-1-এর জয়টা বাংলাদেশের ভুটানের এগেনস্টে সবচেয়ে বড় ব্যবধানের জয়। অবশ্য সেই বাংলাদেশ আর এই বাংলাদেশে রাত দিন ফারাক আছে বটে। ভুটানের কাছ থেকে আমরা সেই ধরনের প্রেসিং দেখতে পাচ্ছি না, যেটা খুবই স্বাভাবিক। ভুটান সাধারণত এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে খেলে খুব একটা অভ্যস্ত নয়। এই ক্ষেত্রে হামজা ফাউলটা করেছেন, যে কারণে ফ্রি কিক। তবে দ্যাট ওয়াজ ফেয়ার এনাফ, সে কারণে রেফারিকে কার্ড দেখানোর মতো পরিস্থিতি তিনি মনে করেননি। সেই ফাউল সিচুয়েশনটা বডিলি তিনি আলটিমেটলি ব্লক করে দিয়েছিলেন। কিংবা চাইছিলেন ঘুরে হামজাকে কাটিয়ে যাওয়ার, যে কাজটা শেষ পর্যন্ত তার ঠিকঠাক হয়নি। হামজাই আরও একবার লিড করছেন। কাকে কোথায় থাকতে হবে, মাঠের কোচ তিনি, মাঠের নেতাও তিনি। ইংল্যান্ডের এইজ লেভেলে খেলা হয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের এইজ লেভেল টিমে খেলেছেন হামজা চৌধুরী। তবে শেষ পর্যন্ত এই বাংলাদেশের টানে নিজেও ফিল করেছেন এখানে তার আসা দরকার, এই জার্সিটা তার গায়ে জড়ানো দরকার, সেটাই তিনি করেছেন। 3-4-3-তে খেলার চেষ্টা করছে ভুটান এবং বেশ খানিকটা জায়গা কভার করে এরপরে খুঁজেও নেওয়া গেছে কিংগাকে। তেনজিন, কিংগা, আবার সেখানে আছেন হামজা। নো ওয়ে আউট। দারুণ, তার নিজের যেই কাজ, তার নিজের যে পজিশন, সেখানেও শতভাগ হামজা। তপু বর্মন বাংলাদেশের জার্সিতে 63 নম্বর ম্যাচটা তিনি খেলছেন, 6 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের সেই তালিকায়। খানিকক্ষণ আগে তপুর পায়ে যখন বল ছিল, হামজা সেই বলটা চাইছিলেন, তবে তপু ভেবেছেন ওই জায়গায় বল দেওয়ার উপায় নেই, উপক্রম নেই, সে কারণে বল ঘুরে ফিরে আরও একবার তারিক কাজীর পায়ে। আপাতত বলের ওপরে তেমন কোনো চাপ নেই। সিঙ্গাপুর অবশ্য এই কাজটা করার কথা নয়, তারা বলের ওপরে প্রেশার রাখার চেষ্টা করবে। জামাল অবশ্য প্রেশার সিচুয়েশন থেকে বেরিয়েও গিয়েছিলেন, তবে কাজিম শাহর টাচটা বোধহয় তার মন মতো হয়নি। কাজিম শাহর জন্য একটা ভালো সিজন গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাংলাদেশ পুলিশ এফসির এই মিডফিল্ডার এর আগেও ন্যাশনাল টিমের হয়ে 2টা ম্যাচ খেলা হয়েছে তার। তারেক থেকে তপু, সাদ, আবার তপু বর্মন এবং নিচ থেকে 2 সেন্টার
ব্যাক যখন খেলাটা বিল্ড আপ করছে ঠিক সেন্টার লাইন বরাবর, তখন বাংলাদেশের 4 জন পুরো ফিল্ডটা কভার আপ করছেন, হামজা, সোহেল রানা, সাদ এবং তাজ। হামজা চৌধুরী বলটা যখন ব্যাক পাস করে মিতুলকে খুঁজে নিলেন, এরপর তিনি আবার হাত তালিও বাজাচ্ছিলেন, কারণ তিনি এই ডেলিভারিটাই চাইছিলেন তারিক কাজীর কাছ থেকে। যদিও তিনি খানিকটা প্রেসারে ছিলেন বলে তিনি বলটা পরে আবার ফেরত দিয়েছেন মিতুলকে। সেই হামজার কাছেই বল, সোহেল, তপু এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন কাজেম। বাবা ছিলেন ক্রিকেটার, ছেলে হয়েছেন ফুটবলার। তাজউদ্দিন ভাই খেলছেন অন্য ফ্ল্যাঙ্কে, সাদউদ্দিন। অবশ্য মাঠে সবচেয়ে বেশি উৎসবটা আরেক সিলেটি হামজাকে ঘিরে। আরেক সিলেটি আছেন গ্যালারিতে বসে, সৌমিত সোম, যিনি কানাডা থেকে আজ সকালে নেমেছেন। দুজন খেলছেন মাঠে, একজন গ্যালারিতে। খানিকক্ষণ আগেই এক সিলেটির কাণ্ড দেখলাম আমরা, হামজা চৌধুরী কিভাবে নাচাচ্ছিলেন তিনি শেলটারিনকে, সেই হামজা চৌধুরীর কাছে আরো একবার সোহেল রানা লেফট সাইডে দিয়েছেন ফাহমিদুল। অ্যাটেম্পটা ভালো ছিল কিন্তু বলটা লুজ হয়েছে, তবে সেটা তো টাচ লাইনের বাইরে চলে যাওয়ার কথা। এক্স্যাক্টলি ব্যাক ফ্লিকে বলটা তিনি জায়গা মতো পৌঁছাতে পারেননি এবং এরপরে গিয়ে ট্যাকেলটা করেছিলেন, তবে তার আগেই অ্যাসিস্ট্যান্ট রেফারি তার ফ্ল্যাগটা উঁচিয়ে ধরেছিলেন, কারণ ওই জায়গায় বল গেছে বাইরে। লেফট মিডফিল্ডে, লেফট উইং এ রাদার স্টার্ট করছেন ফাহমিদুল। আরও একটা থ্রো ইন বাংলাদেশ পাবে। শেষের কিছুক্ষণ সিকোয়েন্সের একটা ইন্টারেস্টিং ঘটনা দেখা যাচ্ছে। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে বেশ কিছুদিন আগে যেই পজিশনে খেলেছেন ক্রিস ওয়াইল্ডারের অধীনে, তিনি তাজউদ্দিনকে একটু উপরে উঠতে বলে তিনি ওই রাইট ব্যাক পজিশনে সুইচ করেছেন, কারণ ভুটান তাদের প্রেসিং স্কিমটা একটু পরিবর্তন এনেছে মিডফিল্ডে। সেখানে একটু এক্সট্রা ম্যান অ্যাডভান্টেজ রাখার জন্য দিন এবং সাদউদ্দিনের একটা ইনভার্টেড রোল কিন্তু মিডফিল্ডে দেখা যাচ্ছে, ভুটানের মিডফিল্ড প্রেসিং স্কিমটাকে নষ্ট করার জন্য। এবং আমরা ওয়াইড পজিশনে অনেক বেশি কাজেম শাহকে দেখতে পাচ্ছি, যে কারণে নিচের জায়গাটায় একটু ভেতরে তাজউদ্দিনকে কখনো কখনো দেখা যাচ্ছে। তবে বিল্ড আপের কাজটা অনেক ক্ষেত্রেই হামজা চৌধুরী করছেন, যেটা তাকে এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন দুই সেন্টার ব্যাকের মাঝখানে গেলেন, সেখান থেকে বলটা তিনি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছেন এবং সেখান থেকেই বাংলাদেশের আরও একটা আক্রমণের সূচনা যদি করা যায়। যখন বাংলাদেশ দল কয়েক ধাপ এগিয়ে সামনে যাচ্ছে, হামজাও তাদের সঙ্গে মুভ করছেন। এই শেপটা বাংলাদেশের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে সিঙ্গাপুর ম্যাচে। ঠিক এই শেপটা, দুই সেন্টার ব্যাকের মাঝখানে হামজা চৌধুরী। সিঙ্গাপুর ম্যাচের একটা ড্রাই রানও বাংলাদেশ আজকের ম্যাচটায় করছে। কাকে দিয়ে কি করাতে চান হাভিয়ার কাবরেরা, তারা ঠিকঠাক সেটা করতে পারছেন কিনা। তাজউদ্দিন, তার ডেবিউ হলো আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে। এবং ভুটানের প্রথম ফাউল 21 মিনিটে, যে ম্যাচের প্রথম 10 মিনিটের সময় আমরা দেখেছিলাম প্রথম ফাউলটা হয়েছিল, সোহেল রানা করেছিলেন, এই জায়গায় ভুটান। ওই জায়গায় অবশ্য বাংলাদেশ বল লুজ করে গেছে এবং সেখান থেকেই অ্যাটাকে উঠছে ভুটান। তপু গিয়ে কভার করেছেন, তার পায়ের ফাঁক দিয়ে বলটা শুরুতে চলে গেলেও পরে গিয়ে রিকভার করেছেন ঠিকঠাক। তারিক কাজী বলটা জায়গা মতো দিতে পারেননি বলে ওখানে বিপদে পড়ে গিয়েছিল ক্ষণিকের জন্য বাংলাদেশ। ভুটান কাউন্টার অ্যাটাকটাই তারা টার্গেট করছে, সেটার একটা ঘটনাই ঘটলো একটু আগে। হামজা, এবার তার বল প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায়, রাকিব ছুটছিলেন, গোলকিপার গেলছেন এবং এই সেই সিচুয়েশন, অনেকটা স্পেস কভার আপ করে তপু শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার করলেন। এবং তপু ক্লিয়ার করার পরে যার কাছে তিনি পরে বলটা দিলেন তিনি আর কেউ নন, হামজা চৌধুরী। হামজা চৌধুরী যে জায়গাটায় গেছেন ওটা হয়তো তার স্বভাব সুলভ জায়গায়। তাকে আমরা শেফিল্ড ইউনাইটেডে বেশ কিছু ম্যাচে এই সিজনের শেষ দিকে গিয়ে দেখেছি রাইট ব্যাক পজিশনটা তিনি অকুপাই করেছিলেন, ওই জায়গাটা তিনি খেলেছেন, ন্যাচারালি তিনি ওখানেও থাকেন। তবে আজকের ম্যাচে আমরা অনেক বেশি তাকে এপাশ ওপাশেও দেখতে পাচ্ছি। তিনি যে শুধুমাত্র রাইট মিডফিল্ডে আছেন ঘটনাটা তা নয়। হামজার পজিশনাল ফ্লুইডিটি বাংলাদেশের মিডফিল্ডকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে। এইখানে হামজা ঠিক দুই সেন্টার ব্যাকের সামনে রয়েছেন। এই মুহূর্তে কাজেম শাহর কাছ থেকে বলটা কেড়ে নেওয়া হয়েছে, মাঝখানে বল উইন করার জন্য চেষ্টা, রাকিব বলটা উইন করতে গিয়ে পড়ে গিয়েছেন। যে জায়গায় রাকিবের চ্যালেঞ্জ সেটা হচ্ছে
তিন সেন্টার ব্যাক নিয়ে খেলছে ভুটান, এবং যখনই রাকিব রানগুলো নেওয়ার চেষ্টা করছেন সেখানে আরও একবার বাংলাদেশ দল উৎসুক হয়ে উঠেছিল, কারণ ফাহমিদুল প্রেস করতে করতে সামনে চলে গিয়েছিলেন। তার ওই প্রেসিংটা বাংলাদেশকে অনেক বেশি হেল্প করতে পারে আগামী দিনগুলোতে। যে মুহূর্তে বলটা দেওয়া হলো সেই জায়গাতে তার ওই প্রেসিং, পরে গিয়ে বল তিনি পেয়েও যাচ্ছিলেন প্রায়। এই ধরনের প্রেসিং সচরাচর আপনি খুব বেশি বাংলাদেশের কাছ থেকে কমই দেখেছেন এর আগে, যে কারণে গ্যালারির দর্শকও যারা জানেন বাংলাদেশের খেলাটা বোঝেন তারাও সেই ব্যাপারটায় আরও বেশি আগ্রহী হয়েছেন। দর্শকদের উৎসাহের জন্য গোলের যোগানটা হয়ে গেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা কন্ট্রোলে রেখেছে। অপর ফ্ল্যাঙ্কে ভুটানের থ্রোইন, তবে এবার থ্রোইনটা চলে যাবে বাংলাদেশের অধীনে। বাংলাদেশ বোধহয় লং থ্রোর দিকে যেতে চাইবে না এখনই। সাদ কাকে খুঁজছেন, ফাহমিদুলকে চাইছিলেন, জামাল গেছেন তার কাছে, এবং ওই জায়গা থেকে বাংলাদেশ বলটা আবারও নিজেদের করে নিয়েছিল। রেফরির গায়ে লেগেছিল কি? তবে রেফরি অবশ্য খেলা থামানি, সেই ক্ষেত্রে বাংলাদেশ চাইলে একটু অভিযোগ করতেই পারে। ফ্রেন্ডলি ম্যাচ দেখা হয়তো আর সেই অভিযোগটা করেনি বাংলাদেশ। সোহেল রানা সিনিয়র কাটিয়েছেন, কিংগা ওয়াংচুং উঠতে যেও ভুটান আবারও নিচ থেকেই তারা চাইছে খেলাটা বিল্ড আপ করতে। প্রেসিংটা কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে, যখনই ভুটানের সেন্টার ব্যাকদের কাছে বল তখনই সেই কাজটা হচ্ছে। অফসাইডের ফ্ল্যাগটা রেজ হয়েছে, থামতে হবে ভুটানকে। ভুটান যে কারণে বারবার থামছে তার অন্যতম কারণ সম্ভবত তাদের ক্যাপ্টেন নিমা ওয়াংদের অনেক বেশি ইনঅ্যাক্টিভ থাকা। তাকে অবশ্য ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে। তিনি ভুটানের অ্যাটাকের অন্যতম বড় অস্ত্র, এবং ইয়েমেনের সঙ্গে শেষ ম্যাচটায় যেটাতে গোল শূন্য ড্র করেছিল ভুটান, সেই ম্যাচে আমরা দেখেছি তিনি তার ওই নিজের পজিশন থেকে, যিনি উইং ব্যাক, সেই পজিশন থেকে বেশ কিছু লং বল তিনি ডেলিভার করেছিলেন, যে দেখা এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যাচে পাওয়া যায়নি। তাজউদ্দিন তিনি ফাউলটা করেছিলেন, এদিকে কিন্তু রিপ্লেটা দেখতে দেখতে ডান প্রান্তে ভুটান তারা আক্রমণ উঠে গিয়েছিল, তবে সেটা ক্লিয়ার হয়েছে। ম্যাচের সময় 25 মিনিট, ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস ভুটান। এই স্টেডিয়াম একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, ডিজিটাল পেরিমিটার বোর্ড, নতুন সব একেবারেই। বাংলাদেশ এখনো পর্যন্ত সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি ভুটানের কাছ থেকে, যদিও পুরোটা সময় ওই একই ধারায় হয়তো যাবে না, যে কারণে বাংলাদেশের ডিফেন্সকেও সতর্ক থাকা প্রয়োজন। এই জায়গা থেকেই তপু বর্মনের সঙ্গে একটা ব্যাটল চলছিল, যে ব্যাটলের শেষটায় ভুটান আর খুশি হতে পারেনি, কারণ গোল কিক পেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে আপনার কাছে মনে হতে পারে বাংলাদেশিরাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, অন্ততপক্ষে ফুটবল মাঠে, যদিও ভুটানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ, যেখানে জিডিপি নয়, রাদার জিএনএইচ কাউন্ট করা হয়, হ্যাপিনেস, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। দেখুন বাংলাদেশ সুখী ফুটবলের পার্সপেক্টিভে। বাংলাদেশ আজকে ম্যাচটায় চোখ রাখছে হামজার জন্য, সেই হামজার কাছ থেকে গোল তারা পেয়েছে। সবকিছু মিলিয়ে এর থেকে তো ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না। ফাহমিদুল ঢুকছিলেন, দুজন মিলে তাকে আটকানোর চেষ্টা, যে চেষ্টায় পেমা ফাউল করেছেন ফাহমিদুলকে। এই ফাহমিদুলকে এই দলে দেখার জন্য আন্দোলন হয়েছিল। প্রথমবারের মতো ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের দলে তিনি ছিলেন। ইন্ডিয়ার এগেনস্টে যিনি গোল এনে দিয়েছিলেন সল্ট থেকে বাংলাদেশকে, যার অ্যাসিস্ট থেকে সেই জামাল ভুঁইয়া নিয়েছিলেন ফ্রি কিকটা, অনেকটা একই রকম জায়গা থেকে। তবে সল্ট লেকে সেই মোমেন্টটা এই মুহূর্তে আসেনি। হামজার দারুণ একটা সাপ্লাই, জামাল তার কাছে পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার হলো। শেলডন, শেষ পর্যন্ত জামাল ওই জায়গায় বলের কন্ট্রোলটা রাখতে পারেননি ঠিকই, তবে 26 মিনিট পেরিয়ে যখন আমরা 27 মিনিটে, ততক্ষণে হামজা চৌধুরীর 26টা পাস হয়ে গেছে, শতভাগ পাস তিনি এখনো পর্যন্ত ঠিকঠাক দিয়েছেন এই ম্যাচে। দ্য ক্লাস, বিউটি,
হামজা চৌধুরী। ভুটান একটু প্রেসারে পড়ে গেছে, বাংলাদেশ হাই প্রেসটা তারা করছে। ভুটানের সেন্টার ব্যাকদের কাছেই যখন বলটা থাকছে, দেখুন এই মুহূর্তে দুজনের কাছে ছিল সেটা। কাজেম বিউটিফুল, শেষ পর্যন্ত লাস্ট টাচটা বাংলাদেশে। তবে এই মুহূর্তে মাঠে পড়ে রয়েছেন কাজেম শাকির মানি। এবং কাজেমের এই পড়ে থাকাটা বাকি ফুটবলারদের সুযোগ দিয়েছে একটু পানি পানের, এবং আমরা দেখতেও পাচ্ছি যে আতসুশি নাকামুরার কাছে চলেও এসেছেন ফুটবলাররা, জাপানিজ কোচ ভুটান টিমের, এবং ট্যাকটিক্যাল বোর্ডে তিনি একটা কিছু দেখাচ্ছেনও তার ফুটবলারদেরকে। এখনো পর্যন্ত ট্যাকটিক্যালি যে তার কিছু কাজ করছে না সেটা বোধহয় নিশ্চিতভাবেই তিনি বলে দিচ্ছেন তার দলকে। দারুণ ভদ্রলোক কোচ। তাকে যখন আমরা প্রথম মাঠে দেখলাম, এই মাঠে যখন ভুটান টিম প্রবেশও করেনি, সবার আগে তিনি ডাগ আউটে এসেছিলেন পানির বোতল হাতে। সেটা একটা নয়, পুরো কেস হাতে, পুরো দলের পানির বোতল দলের হেড কোচ বয়ে নিয়ে এসে ডাগ আউটে রেখেছিলেন। আর একটা ফাউল এবার বাংলাদেশ করেছে, এবং গ্যালারিতে দর্শক উপস্থিতি। দেখুন ভুটান ম্যাচেও গ্যালারি অলমোস্ট সব টিকিট সোল্ড আউট, সব চেয়ার ভরে গেছে, কিছু ফাঁকা আছে এখনো অলমোস্ট, সে কারণেই বললাম। অনেকে ঈদে বাড়ি গেছে, হ্যাঁ যাচ্ছেন এখনো। তবে বাংলাদেশের ফুটবলের স্বপ্ন বাড়ি চলে এসছে এরই মধ্যে। আজ যেমন সমিত সোম সবশেষ ঈদ করতে চলে এসছেন এখানে। যাই হোক, ভুটানের আরও একটা ফ্রি কিক, যেখান থেকে ভালো একটা হেডও হয়েছিল। তপু বর্মন জায়গা মতন ছিলেন, এবং পরে সেখানে রাকিবও আছেন। রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন। সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুঁইয়া শট স্লাইস করেছিলেন, কিন্তু অফ টার্গেটে। স্লাইসটা করেছিলেন, পোস্টটাই ছিল টার্গেট, কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে। রাকিবের সেই দৌড়, ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া। বাংলাদেশ অ্যাটাকিং অ্যাপ্রোচটাই তারা জারি রেখেছে। ফাহমিদুল লেফট ফুটেড পাওয়ারফুল শট, গেলছেন কোনো রকমে ঠেকিয়ে দিয়েছিলেন। রাকিব জায়গা করে নিয়ে বলটা ছাড়লেন জামালের কাছে। ফাহমিদুল যে শটটা করলেন, সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকের এতদিন খুঁজছিলেন। ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে, গোলের দিকে যেতে হবে। শটটা হয়তো গোলকিপারের জন্য সেভ ইজি ছিল, অনেকে সেটাই বলবেন, অন্তত পক্ষে যারা গোলকিপার নন তারা সেই দাবি করবেনই যে গোলকিপার বরাবর শটটা হয়েছে। কিন্তু ওই যে চেষ্টাটা, ওই চেষ্টাটাই বোধহয় লোকে দেখতে চান। এইভাবে শট করলেই তো দিন শেষে গোলের দেখা পাওয়া যায়। আপনি এক্স্যাক্টলি শরীফুল যেটা বলছিলেন, ফাহমিদুল শুটিং অ্যাকিউরেসি দেখার জন্য অনেক মানুষ অলরেডি ভিড় করেছিলেন, সেটাও দেখা গেছে। সেখান থেকে আরেকবার ফাহমিদুল বল পেয়েছেন, এবং তারপর সেখান থেকে শেষ মুহূর্তে তার কাছ থেকে বলটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তেনজিন বাঁচিয়ে দিয়েছেন তার দলকে, আর হামজা গিয়ে সান্ত্বনা দিচ্ছেন তার ছোট ভাইকে। দারুণ কিছু মেসেজ। এবং সেই মোমেন্টটা ফাহমিদুল শটটা নেবেন, তার ঠিক আগে তেনজিন দর্জি তিনি শটটা আটকে দিলেন, এবং খানিকক্ষণ আগের সেই অ্যাটেম্পটা রাকিবের থেকে বল পেয়ে গিয়েছিলেন ফাহমিদুল। কর্নার কিক হয়েছে, এর আগের কর্নার কিক থেকে গোলও এসেছিল, তবে এবারেরটায় সাদউদ্দিন তপু বর্মন ট্রাইটা করলেন। যখন আপনার দলের আত্মবিশ্বাস থাকে তুঙ্গে, তখন আপনার সেন্টার ব্যাকও এই ধরনের অ্যাটেম্প্ট বোধহয় নেওয়ার সাহস করতে পারেন। তপু বর্মনের কিন্তু এই ধরনের সিচুয়েশনে গোল করার অভিজ্ঞতাটা ভুটানের এগেনস্টেও আছে, এবং সেটাও এই ন্যাশনাল স্টেডিয়ামে যখন আপনি 1-0 গোলে লিড করছেন, এই কাজটা আপনি করতেও পারেন। রাকিব রাইট সাইডে গোল কিক। 2015 সাফেও তপু গোল করেছিলেন, 2018 সাফেও তিনি এই ভুটানের এগেনস্টেই গোল করেছেন। সাফের গল্প যখন আসে, বাংলাদেশের গল্পটা হতাশায় মোড়ানোই ছিল গেল কয়েক বছর। যদিও 14 বছরের আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশ 2023-এ সাফের সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল হাভিয়ার কাবরেরার আন্ডারে, এবং বাংলাদেশ কোচের সবচেয়ে বড় অর্জন হিসেবে সেটা দেখা হয় যে সেমিফাইনালে গিয়ে বাংলাদেশ আলটিমেটলি কুয়েতের কাছে এক্সট্রা টাইমে গিয়ে 1 গোলে হেরেছিল, যে ম্যাচটা বাংলাদেশ হয়তো সুযোগ কাজে লাগাতে পারলে জিততেও পারত।
বাংলাদেশ একটা নিজেদের ফুটবলের ওয়ে আউট বের করেছিল সেই সাফেই। ভুটানের এগেনস্টে জয়, মালদ্বীপের এগেনস্টে জয়, তার সবকিছু এসেছিল 2023 সাফ। এই বছর একটা সাফ হওয়ার কথা ছিল, যদিও সেটা হচ্ছে না। তবে এখন গোল কি আরেকটা হবে কিনা? গোলকিপার বের হয়েছেন, রাকিব গোলকিপারকে পাস কাটিয়েছেন পেনাল্টির ভেতর। রাকিবের সেই কাটব্যাকটা কাদেম শাহ পর্যন্ত পৌঁছায়নি, তার আগে ক্লিয়ার হয়েছে, যদিও বাংলাদেশের কন্ট্রোলেই এখনো ম্যাচের লাগামটা। গোলকিপার বেরিয়ে এসে ভুলটা বোধহয় করেছিলেন সেখানে, যেটা সুযোগ করে দিয়েছিল বাংলাদেশকে। গোলবার ছিল পুরোপুরি অরক্ষিত, এবং এই জায়গায় যখন রাকিব দেখলেন যে তার জন্য শুটিং অ্যাঙ্গেলটা খুব সুইটেবল নয়, তখন তিনি খোঁজার চেষ্টা করলেন টিমমেটকে। এক ধাপ পিছিয়ে থাকলে হয়তো তিনি গোলে শটটা নিতে পারতেন। তবে তার আগে বাংলাদেশ এই জায়গায় একটা ক্রস করতে চায়, যে ক্রসটা টাচ করেছিলেন, তবে সেটা খুব ভালো কিছু হয়েছে তেমনটা হয়তো বাংলাদেশ কোচ দাবি করতে চাইবেন না। আপনি জামালের টাচটা দেখেছিলেন মাত্র, যেই টাচটাই শেষ পর্যন্ত তাজের কাছে গেল। টু গুড। রাইট সাইডে যথেষ্ট পরিমাণ প্রেসার বাংলাদেশ ক্রিয়েট করতে পারছে, সেখানে তারিক, জামাল এবং তাজউদ্দিনের বেশ কিছু ইন্টারেস্টিং কম্বিনেশনের পর তাজ সেখানে ওই ক্রসটা করেছিলেন। আনফর্চুনেটলি ক্রসটা পড়েছে বাজে জায়গায়, সেখান থেকে চান্সটা মিস হয়ে গেছে। তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। অন্তপু দারুণ, চমৎকার। ফাহমিদুল সেখান থেকে বাংলাদেশের শট অনেকখানি ওপর দিয়ে গেছে ঠিকই, কিন্তু কাজেম শাহ গোল সেখানে দেখেছিলেন, তার ওপরে তেমন একটা প্রেশার ছিল না, শটটা তিনি নিয়েছেন। শুটিং স্পেসটা পেয়েছিলেন, শটে পাওয়ারও ছিল, তবে ডিরেকশনটা গোলপোস্টের অনেকটাই ওপর দিয়ে। এরপরও বাংলাদেশ এই শটগুলো করছে। খানিকক্ষণ আগে ফাহমিদুল্লাহ সেই শটটার কথা আপনার মনে আছে, এই যে কাজেম শাহ শটটা করলেন, সেটাই প্রকাশ করছে বাংলাদেশ এই ম্যাচে আরো গোল চায়। এই মুহূর্তে ভুটান দলের কাছ থেকেও আমরা সেই ধরনের কোনো ম্যাচে ফেরার মতো উদ্দীপক হতে পারে এরকম কোনো অ্যাপ্রোচও দেখতে পাচ্ছি না। এবং এই জায়গায় সম্ভবত এই 35 মিনিট পেরিয়ে যাওয়ার পরে শেষের 10টা মিনিট ভুটানের প্রাথমিক লক্ষ্যটা থাকবে আরেকটা গোল হজম না করা। বাংলাদেশের সেন্টার ব্যাকরা মাঠের যে পজিশনে এসে বিল্ড আপটা করছেন, এরকমটা আপনি সচরাচর খুব বেশি অনেক শক্ত দলের সঙ্গে বাংলাদেশে করতে দেখেন না। তবে এবার বাংলাদেশ আরও একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে, তাজের সেখানে আরও একটা ক্রস, জামাল ভুঁইয়া শটটা ব্লকড হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার। দারুণ একটা ক্রস তাজউদ্দিনের, যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো, রাইট ফুটেড লো অ্যাঙ্গেল শট, সেটাই পৌঁছে গিয়েছিল জামালের কাছে, ডিরেক্টলি পোস্টেই মারলেন। ওখান থেকে একটা জায়গাতেই মারার ছিল এবং সেখানেই মেরেছেন জামাল, পরে গিয়ে তাশি গেলসেন ক্লিয়ার করেছেন। সেই জামালের কাছেই বল, হামজা প্রথম সুযোগেই খুঁজে নিয়েছেন কাজেম শাহকে, রাকিব ট্র্যাক করতে পারেননি শেষ পর্যন্ত। তবে হামজা যে তড়িৎ গতিতে বলটা দিয়ে দিলেন, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভেতরেও বোঝা খুব কঠিন কারো কারোর জন্য। হামজার প্রেসিং বাংলাদেশকে বলটা প্রায় পাইয়ে দিয়েছে ঠিকই। রাকিব কাট করে খানিকটা স্পেস তৈরি করেছেন, রাকিবের শট, গোলকিপার আবার সেটা ঠেকিয়েছেন। যদিও ভুটানের গোলকিপার রেগুলার গোলকিপার নন, যিনি আজকের ম্যাচ খেলছেন গেলছেন তোকবে, তিনি রেগুলারলি রিসেন্ট টাইমসে ভুটানের হয়ে স্টার্ট করছেন। ইয়েমেনের এগেইনস্টে ম্যাচটাও তিনি খেলেছেন। এবং হামজা চৌধুরী এখন গেছেন খানিকক্ষণ আগে পেনাল্টির বাইরে, তাকে যখন একটা ফাউল করা হলো, রেফারি বাঁশিটা বাজাননি, সেটার কারণটাই তিনি জানতে গিয়েছেন। এবং স্টেডিয়ামের সাউন্ডটা দেখুন, অবশেষে বহুদিন বাদে ভুয়া আওয়াজটা জাতীয় স্টেডিয়ামে শোনা গেল। আরও একটা নতুন শুরু। এই ভুয়া এটা বাংলাদেশের স্পোর্টসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আওয়ে টিম সাধারণত উপভোগ করে থাকে। আমি জানি না তারা বোঝেন কিনা, বুয়ের একটা অ্যাপ্লাইড ভার্সন ভুয়া। এই 37 মিনিটে এসে স্টেডিয়ামের এই সাউন্ডটা রেফারির জন্য, ভুটানের জন্য নয় কিন্তু।
আমি জানি না সেই আদি অকৃত্রিম ফুটবল ভালোবাসার লোকেরা এখনো স্টেডিয়ামের গ্যালারিতে আছেন কিনা। রেফারিদের জন্য তারা সাক্ষাৎ জম। হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন, খেলছেন, এই গ্যালারি ভর্তি দর্শক যাকে দেখার জন্য ছুটে এসেছে, তাদের সেই প্রত্যাশাটাও পূরণ করেছেন ম্যাচের একেবারে শুরুতে গোল করে। যদিও এই হামজা চৌধুরীর নতুন ক্লাবে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে আমরা হামজা চৌধুরীকে দেখতে পারবো কিনা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সে গুঞ্জন তো থাকছেই, তবে আপাতত তিনি লেস্টার সিটির ফুটবলার। যাক, এই ব্রেকে একটা ইন্টারেস্টিং জিনিস ফাইন্ড আউট করেছেন শরীফুল হক, যেটা আমাদের ক্যামেরাতেও দেখা যায়নি। হাভিয়ার কাবরেরা ফাহামিদুলের সঙ্গে কিছু একটা সলা পরামর্শ করে নিচ্ছিলেন। ফাহামিদুলকে তিনি বলেছিলেন টাইম দেবেন, সে টাইমের পরিপূর্ণ কাজে লাগাচ্ছেন ফাহামিদুল। হাভিয়ার কাবরেরা হয়তো সন্তুষ্টি প্রকাশ করবেন ফাহামিদুলের যতটুকু অ্যাপ্রোচ, যতটুকু কাজ তিনি করে দেখিয়েছেন, সেটুকুই আসলে ক্যামেরার বাইরে যেটা দেখা যায় না সেটা দেখা গেল। এটা অবশ্য বুঝতে হবে, কারণ ফাহমিদুলের এটাই কিন্তু প্রথম ম্যাচ, ন্যাশনাল টিমের হয়ে তিনি প্রথম খেলছেন আজকের ম্যাচটায়। দেখুন, মানে অন্য ফুটবলার ধরেন সেটা বাংলাদেশের অন্য কেউ, এই দলের অন্য কেউ, তাদের থেকে কিন্তু ফাহমিদুলের উপর প্রত্যাশার চাপটা একটু বেশি, সেটারও একটা প্রেশার রয়েছে। সব কিছু কিন্তু ফাহমিদুল সোফার ভালোভাবেই ডিল করছেন। আপাতত উপভোগটাই হতে পারে এই তরুণ ফুটবলারের জন্য সবচেয়ে বড় মন্ত্র, যে হয় তারিক কাজী মানিয়ে নিয়েছিলেন এই দলটার সঙ্গে ফিনল্যান্ড থেকে এসে। কাজেম শাহ আছেন এই দলটায় কানাডা থেকে, তিনি এসেছেন। জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে, তিনি সবকিছু ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। হামজা চৌধুরী, সৌমিত সোম। দিন শেষে আপনাকে ঘরেই ফিরতে হয়। সব পাখি নিড়ে ফেরে, সব নদী মেশে সাগরে, এটাই এখন বাংলাদেশে। তবে যেটা বাংলাদেশ চাইবে না সেটা হচ্ছে নিঃসঙ্গ হয়ে ভবঘুরে হয়ে ঘুরতে। সেই সুযোগ অবশ্য নেই 40 মিনিটে ম্যাচ। তবে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। স্কোর লাইনটা হয়তো আরও ভালো হতে পারতো বাংলাদেশের জন্য। বাংলাদেশ এক গাদা সুযোগ তৈরি করেছে, অন্যদিকে ভুটান সেই অর্থে অতটা প্রেশার বাংলাদেশের ওপরে ক্রিয়েট করতে পারেনি, চায়নি। সমিত সোম তার দিক থেকে ক্যামেরা সরে সরে অন্যদিকে যাচ্ছে, তবে আমার ধারণা সমিত সোমকেই লোকে বেশি দেখতে চান। আজ তিনি কিসের টানে ফিরে এসেছেন? ঘরের টানে। There is no home without Shom. সমিত is finally home. সমিতকে নিয়ে অলরেডি হাভিয়ার কাবরেরার বেশ ভালো একটা প্ল্যানিং রয়েছে, যেটা তিনি সমিত সোমকে জানিয়েও দিয়েছেন। সেই সমিত সোম আজ সকালে কানাডা থেকে যিনি এসেছেন, কানাডা প্রিমিয়ার লিগে খেলেন ক্যাভালরির হয়ে, MLS ও খেলেছেন, থিয়েরি অরির আন্ডারে তার গ্রোন আপটাও হয়েছে। একজন ইঞ্জিনিয়ারও বটে। বাংলাদেশ এই টিমে দুজন ইঞ্জিনিয়ার আছেন, একজন টিম অ্যানালিস্ট আর একজন সমিত সোম, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর একজন ইলেকট্রিক্যাল। রাইট। বেশ কয়েকজন সাবেক ফুটবলারকে আমরা দেখলাম, ইমতিয়াজ নকিব, মাহবুব রক্সি। এই মুহূর্তে মাঠে কিন্তু বাংলাদেশের হাফে বলের আনাগোনা। একচল্লিশ মিনিটে গড়িয়ে 41 মিনিট শেষ, 1-0 স্কোর লাইন। সেলটপ ইয়েমেনের সঙ্গে ম্যাচটাতেও তিনি ছিলেন, এবং ইয়েমেনের সঙ্গে গোল শূন্য ড্র করাটা ভুটানের জন্য বড় একটা সাকসেস ছিল। ইয়েমেনের সাথে খেলা দল থেকে ভুটান আজকে 4টা পরিবর্তন করেছে, গোলকিপার সহ। এছাড়া বাকি 7 জন একই রয়েছে। তবে ইয়েমেনের সাথে সেই ম্যাচটা হয়েছিল তাদের মাঠে, এবার বাংলাদেশ খেলছে নিজেদের মাঠে। ডান প্রান্ত দিয়ে রাকিব কাটাতে চেয়েছিলেন, আটকে গেছেন ইয়াসি গিলশিয়ানে। হামজা রয়েছেন, এখনো হামজা ছুটছেন। বাংলাদেশের বডির অভাব হচ্ছে না অন্তত পক্ষে, যেখানেই বল সেখানে বাংলাদেশ
কয়েকজন মিলেই যাচ্ছে, তবে ওই ক্ষেত্রে হামজা চৌধুরী একটু একা হয়ে পড়েছিলেন। বাঁ দিক থেকে এবার সাদউদ্দিন যদি কিছু করতে পারেন। ফাহমিদুল, জামাল, ফাহমিদুলের পায়ে যখন বল যায় গ্যালারির আওয়াজটা ধীরে ধীরে ভলিউম বাড়ানোর মতো বাড়তে থাকে। ফাহমিদুল সেই আস্থার প্রতিদানও দেবেন। এবার কিন্তু জামাল অফসাইডে, অফসাইড ফ্ল্যাগটা রেজ হয়েছে, যদিও জামাল বলছেন নো। সেখানে রাকিব ছিলেন বাংলাদেশের সেকেন্ড অফসাইড, রাকিব হোসেন। এবারের লিগে যার 11টা গোল এবং টানা 2 মৌসুমে নিজের গোলকে ডাবল ডিজিটে নিয়ে গেছেন রাকিব। ফার্স্ট হাফে প্রায় শেষ দিকটায় রয়েছে আমরা। এখনো পর্যন্ত বাংলাদেশের চেঞ্জগুলো যেগুলো করা হয়েছে তার ভেতরে খুব বেশি প্রভাব যে এসছে তেমনটা নয়। সেটা বলতে চাচ্ছি এই অর্থে যে মোহাম্মদ হৃদয় এই ম্যাচে স্টার্ট করেনি, তবে সেই প্রভাবটা ম্যাচে এখনও সেভাবে বোঝাও যায়নি, কারণ হামজা, সোহেল রানা, ফাহমিদুল অথবা কাজেম শাহ তারা সেই অভাবটুকু মোটেই বুঝতে দিচ্ছেন না। সেটা আসলে অভাব কিনা সেটাও একটা প্রশ্ন বটে। সোহেল রানা ক্লিয়ার করলেন। আজকে ন্যাশনাল স্টেডিয়ামে অনেকদিন পর দর্শক উপস্থিতি দেখে মনে হয় আমরা একটু পর পর দর্শকদের দেখছি। ফুটবলের ব্যাকরণ ভেঙেই ভুটান শেষের আগে একটা অ্যাটাক যদি তারা করতে পারে, একটা গোল করার মতো উপক্রম তাদের যদি তৈরি হয়, সেরকম একটা চেষ্টা রাইট ফ্ল্যাঙ্ক ধরে, যদিও সেই বলের গতি অনেক বেশি, নাগাল তিনি পাবেন না। প্রথমার্ধ প্রায় শেষ, শেষ মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। ভুটান তারা কোনো গোল করতে পারেনি। কাজেম, ডান প্রান্তে তাজ, বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি ঠিকঠাক ভাবে কানেক্টটা তিনি করতে পারেননি। আপনি যদি সেট পিসের হিসাব করেন, আপনি যদি এই ধরনের ক্রসের হিসাব করেন, আপনি যদি এরিয়ালের হিসাব করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফাহমিদুল বেশ খানিকটা পিছিয়েই থাকবে, কিন্তু তারপরও তিনি সেখানে গিয়ে সময় মতো পৌঁছেছিলেন, যেখান থেকে তার হেড করার চেষ্টাটা গোলকিপার কেলসেন ভুটানের একটা ভালো সেভ করেছেন, পরে গিয়ে বেশ কবার তাকে বিপদে পড়তে হয়েছে। 45 মিনিট শেষে 2 মিনিট যোগ করা হয়েছে। বাংলাদেশ কি তাদের স্কোর লাইনটা 2 করতে পারবে? 2 মিনিট যোগ করার সাথে 2 মিনিট এই সময়ে হয়তো স্কোর লাইন আপাতত বাংলাদেশ ধরে রাখতেই চাইবে। আমরা দেখতে চাই বাংলাদেশের প্লেয়ারদের। তাজউদ্দিন চমৎকার একটা ম্যাচ খেলছেন তার ডেবিউতে। রাইট ফ্ল্যাঙ্ক থেকে যে ক্রসগুলো জেনারেট করেছেন সেগুলো ঠিক জায়গায় একটু এদিক ওদিক হলেই হয়তো বাংলাদেশের স্কোর লাইনটা আর একটা বৃদ্ধি পেতে পারত। সোহেল মাঝমাঠ দিয়ে বল নিয়ে ড্রাইভ করার চেষ্টা, ফাহমিদুল আছেন সেই জায়গাটাতে। ফাহমিদুল বাঁ দিক থেকে যে ক্রস করেছেন সেটার জন্য লাফিয়ে উঠেছিলেন রাকিব। হামজা, বিরতির আগেই দ্বিতীয় গোল চায় বাংলাদেশ। কাজেম শাহ দৌড়ে গিয়েছিলেন ঠিকই, তবে ফার্নান্দো তোরেস যার ফেভারিট ফুটবলার, সেই নাম্বার 9 তিনি যিনি ডিফেন্ডার, তিনি গিয়ে সেখানে ক্লিয়ার করলেন। ভুটানের জন্য খুবই আনইন্সপায়ারিং একটা হাফ। ভুটানের জন্য কয়েকটা লং বল খেলা ছাড়া তেমন কোনো আউটলেট খোলা ছিল না, যেখানে তাদের মূল অ্যাটাকিং আউটলেট নিমা ওয়াংদি, তাদের ক্যাপ্টেন, রাইট উইং ব্যাক রোল থেকে বারবার তিনি ওঠার চেষ্টা করতেন, তাকে নালিফাই করে রাখা হয়েছে সেই লেফট ফ্ল্যাঙ্কে, যে জায়গায় অপারেট করছেন সাদ এবং সোহেল রানা। ফাহমিদুল, তাকেই আমরা দেখছিলাম। আরো একবার ভুটান উদ্দেশ্যহীনভাবেই ছোটাছুটি করছে। এবার অবশ্য ভুটান তাদের কাজের কাজটা করতে পারে, তবে সেখানে একটা ব্লক হলো। জটলার ভেতর থেকে ভুটান প্রায় বেরিয়ে যাচ্ছিল এবং সেখানে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন সোহেল রানা, যদিও শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ
যেটা বাংলাদেশকে স্বস্তি দেবে। আর টাইম 2 মিনিট, সেটাও শেষ। তপু বর্মন তিনি এই শটটা করবেন। তপু মিতুলকে করতে বলছেন, তপু সামনে যাচ্ছেন, এবং এরই সাথে রেফারির ফাইনাল হুইসেল। হাফ টাইমের খেলা শেষ। হামজা চৌধুরীর গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ফার্স্ট হাফে হামজা ফাউল করেছেন একটা, যতগুলো পাস দিয়েছেন তিনি তার সবগুলোর মধ্যে 3টা ভুল ছিল, 37টা সঠিক পাস দিয়েছেন হামজা চৌধুরী। ব্রিলিয়ান্ট। ফাহমিদুলের কাছ থেকেও আমরা দেখেছি একটা বেশ ভালো এফোর্ট। 16টা পাস ফাহমিদুলের, যার মধ্যে 2টা ছিল ফুল পাস, অর্থাৎ সাকসেস রেট 80%-এর ওপরে ফাহমিদুল ইসলামেরও। সেকেন্ড হাফে বাংলাদেশ মাঠে নামবে এই স্কোর লাইনটাকে আরো বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে। ভুটান তাদের সামনে তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি, তবে বাংলাদেশও ব্যবধান বাড়াতে পারেনি। হামজা চৌধুরী হয়তো ওই আক্ষেপটুকু নিয়ে মাঠ ছাড়ছেন। আপাতত একটা বিরতি। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1, ভুটান 0। আপনি দেখছেন বাংলাদেশ ভার্সেস ভুটান ফিফা ফ্রেন্ডলি। 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ। জামাল ভুঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছেন হামজা চৌধুরী। আর সেকেন্ড হাফ লাইভ টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে ম্যাচের 6 মিনিটের গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ব্যবধানটা আরও বেশি বাড়াতেই তারা পারত, যদিও সেটা শেষ পর্যন্ত হয়নি। একটা পরিবর্তন করাচ্ছে ভুটান। নম্বর 18 কিংজেন তাসিন তিনি মাঠে প্রবেশ করেছেন। কার জায়গায় সেই কনফার্মেশনটা আমরা একটু দিতে চাই, সেটার জন্য আমরা খানিকটা অপেক্ষাই করছি। ভুটানের এই সেকেন্ড হাফে কাজটা কি হওয়ার কথা, কি হওয়া উচিত? ভুটানের সেকেন্ড হাফে কাজ একটাই, যদি এই ম্যাচ থেকে তারা বেরোতে চায় গোল করতে হবে। তবে বাংলাদেশের ডিফেন্স এবং মিডফিল্ড সলিডিটি ভুটানকে কোনো ধরনের রাস্তা দেখাচ্ছে না। হামজা চৌধুরী অনেক নতুনের মধ্যে যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে একের পর এক ইন্টারসেপশন এবং সেখান থেকে বল উইন করা। এবং উই হ্যাভ কিকড অফ ফর দ্য সেকেন্ড হাফ। সেকেন্ড হাফের শুরুতে বাংলাদেশেরও পরিবর্তন হয়েছে। শেখ মোরসালিন যিনি কিক অফটা করলেন তিনিই নতুন মাঠে নেমেছেন। কার জায়গাতে সেটারও কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করছি। এবং সেখানেই আরো একটা ফাউল। ইব্রাহিমও মাঠে নেমেছেন। পরিবর্তন আসলে বেশ কটাই হয়েছে। ফাহমিদুল অবশ্য আছেন লেফট সাইডটাতে। ইব্রাহিম এবং যিনি নেমেছেন ভুটানের হয়ে তোপদেন তিনি ফাউলটা করলেন। এবং আরেকটা সেট পিস সিচুয়েশন বাংলাদেশের জন্য। মোরসালিন চলে গিয়েছেন সেখানে সেট পিসটা নিতে। মোরসালিনের সেই গোলটার কথা নিশ্চয়ই মনে আছে ভুটানের সঙ্গে। মোরসালিন অবশ্য এবার গোলের উৎস হতে চাইবেন। মোরসালিনের যে সেটআপটা ছিল সেখান থেকে হেডারের চেষ্টা ছিল, যদিও গোল কিক হচ্ছে। হামজা চৌধুরী, বড় খবর হচ্ছে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নেই এবং তাকে বদলি করা হয়েছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু 10 তারিখে ম্যাচ এবং তিনি একটা লম্বা ভ্রমণ শেষে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। তার আগে একটা ব্যতিব্যস্ত সময় তাকে পার করতে হয়েছে শেফিল্ড ইউনাইটেডের হয়ে, যেখানে ওই দলটা শেষ পর্যন্ত প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে প্রমোশনটা পায়নি। এরপরে বাংলাদেশে এসে তিনি প্র্যাকটিস করলেন 3 দিন এবং তারপর মাঠে নেমে গেলেন। ফার্স্ট হাফে গোলও করলেন এবং ওই প্রথম 45 মিনিটই ছিল তার জন্য। এই পরের 45 মিনিটে দেখা যাক বাংলাদেশ হামজাকে ছাড়া কি করে কোপ আপ করে। সাদ বল জিতে দিয়েছেন ফাহমিদুলকে, ওভারল্যাপ করে যাচ্ছিলেন, তবে তার আগে ফাহমিদুলের কাছ থেকে বল নিয়ে যাওয়া হয়েছে। থ্রো ইন পেয়ে যাচ্ছে বাংলাদেশ। ফাহমিদুল এখনো সেকেন্ড হাফে রয়েছেন। দ্যাট ইজ আ ক্লিয়ার ইন্টেনশন যে কাবরেরা তাকে আরো কিছু সময় দেখতে চান।
লেফট উইংয়ে ফার্স্ট হাফে বেশ কিছু ক্লিনিক্যাল চান্সেস তিনি ক্রিয়েট করেছিলেন, সেই জায়গা থেকে তার সেকেন্ড হাফে দেখাটা এই দর্শকদের জন্য একটা ভালো ভালো ব্যাপার। পরিবর্তনের ভেতরে আরো একজন আছেন, মোহাম্মদ হৃদয়, নাম্বার 5। এই পরিবর্তনগুলো আমরা দেখছি, ইব্রাহিম, হৃদয় যারা নেমেছেন, সাদ, ফাহমিদুল, ভালো পাস ছিল তার জন্য, চমৎকার ফাহমিদুলের ক্রস, মোরসালিনের শট, তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের হাতে। ডানে বায়ে মারলে পরে হয়তো গোল স্কোরিং পার্সেন্টেজ অনেকটুকু বেড়ে যেতে পারতো, যদিও সেরকম উইন্ডো তার সামনে হয়তো খোলা ছিল না। তবে তার আগে ফাহমিদুলের এই টাচটা আপনি দেখতে চাইবেন, চমৎকারভাবে বলটা নিয়ে গেলেন, স্পেস তৈরি করলেন, এরপরে মোরসালিনের শট গোলকিপারের হাতে। ইয়েশি গেলকিনকে কাটিয়ে যে ক্রসটা করেছেন, পড়েছে মোরসালিনের পায়ে, মোরসালিনের একটা টাচ নিয়ে গোলকিপারের বরাবর মেরেছেন। তবে ক্লিয়ার ইন্টেনশন, বাংলাদেশ এই হাফেও কোনো ধরনের ছাড় দিয়ে খেলতে চাইবে না। মোরসালিনের ক্যারিয়ারের গোল 5টা, যার 2টাই এসেছে ভুটানের এগেনস্টে 2023 সাফ এবং 2024 সালের। এবং বাংলাদেশ লম্বা সময় পরে একটা গোলও পেয়েছিল মোরসালিনের। 2024-এর গোলটা দিয়ে আরো একবার মোরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট এবং সোহেল রানার গোল, আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। যারা মনে করতে পারেন এপ্রিল 25-এর সেই ম্যাচটার কথা, তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বা পায়ের শটে গোলকিপারের কোনো সুযোগ নাই, বাংলাদেশের 2 গোলের লিড। এই ম্যাচে যেটারই অভাব ছিল সেটাই ঘুচিয়ে দিলেন, একটা ওপেন প্লে থেকে গোল, এবং সেটাও বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির শট। সোহেল রানা এই মুহূর্তটা জাতীয় স্টেডিয়াম মনে রাখবে অনেক দিন ধরে, সোহেল রানাও মনে রাখবেন অনেক দিন ধরে। বাংলাদেশের দ্বিতীয় গোল ভুটানের এগেইনস্টে। যেভাবে পুরোপুরি ক্লিয়ার করা হয়নি ভুটানের, সেখান থেকে বল পেলেন সোহেল রানা, পাওয়ার পরেই বুঝেছিলেন কি করতে হবে। তার ফার্স্ট টাচটা তাকে যথেষ্ট হেল্প করেছে। এক পায়ে টাচ করলেন, অন্য পা দিয়ে শটটা করলেন, অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিলেন এবং সেটাই এনে দিল সোহেল রানাকে বাংলাদেশের হয়ে আজকের দিনে গোল। বেটার অ্যাঙ্গেল, একেবারে বটম কর্নারে, শেষ পর্যন্ত জালে ঠিকানা সোহেল রানার ওই শটটা। চাপে ছিলেন সোহেল রানা, তাকে নিয়ে নানা কথাবার্তা হয়েছে, দলে তার জায়গা নিয়ে অনেক প্রশ্ন আছে। এরকম একটা অবস্থা থেকে, এরকম একটা পরিস্থিতি থেকে এই গোল স্বস্তি দেওয়ার কথা সোহেল রানাকে। একটা স্টেটমেন্ট পারফরম্যান্স এবং এক্সপেরিয়েন্স যে কাউন্ট করতে হয় সেটার প্রমাণটাও রেখেছেন সোহেল রানা সিনিয়র ন্যাশনাল টিমের হয়ে। 72টা ম্যাচ যিনি খেলে ফেলেছেন বাংলাদেশের, সেখানে জামাল ভুঁইয়া সবচেয়ে বেশি ম্যাচ খেলা, তার 87টা। এর পরের অবস্থানটাই সোহেল রানার। বাংলাদেশ ফার্স্ট হাফের শুরুতে একটা গোল পেয়েছিল, সেকেন্ড হাফে শুরুতে পেল আরও একটা, এবং 2টা গোলই এসেছে দুজন মিডফিল্ডারের কাছ থেকে, হামজা চৌধুরী এবং সোহেল রানা, যে দুজন 4-2-3-1-এর 2-এ ছিলেন। এবং সোহেল রানার একটা গোল 2019 সালে গোল অফ দ্য উইক হয়েছিল, এবং এই গোলটা সম্ভবত ওটাকেও ছাড়িয়ে চলে যেতে পারে, যে কায়দায়, যে টেকনিকে তিনি গোলটা করেছেন আজকে জাতীয় স্টেডিয়ামে। যদিও সেই ম্যাচে তিনি আবাহনীর জার্সিতে এপ্রিল 25 উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল প্লে অফে করেছিলেন, যে গোলটার মাহাত্ম্য হয়তো আরও বেশি ছিল। বাংলাদেশ আরও একবার তৃতীয় গোলের খোঁজে, রাকিব গোলকিপারকে কাটিয়ে গেলেন, কিন্তু নিজের ভাগ্যকেও সম্ভবত ফাঁকি দিয়ে গেলেন। একটু হতাশ রাকিব, তবে অফসাইডে যেন না পড়তে হয় সেই চেষ্টাটা ছিল। একটু লেটলি স্টার্ট করেছিলেন, গোলকিপারকেও কাটালেন, ততক্ষণে বলটা চলে গেছে বাইলাইনের বাইরে। রাকিবের জন্য একটু আফসোস। রাকিব যে কাজটা করতে চেয়েছিলেন, একটা টাচ দিয়ে গোলকিপারকে টপকে এরপরে ফিরে গিয়ে আবার ওই বল তিনি জালে প্রবেশ করার বলের টাচটা একটু রাকিবের জোরে হয়ে গেছে। শেষ কয়েক ম্যাচে গোল আছে রাকিবেরও, সেটা অবশ্য ঘরোয়া লিগে। এবার ভুটান তারা আক্রমণে সেকেন্ড হাফে প্রথমবারের মতো, এবং বক্সের ভেতরে তারা যখন ঢুকছে তখন বাংলাদেশের ডিফেন্ডাররা বেশ সতর্ক। ভালো ক্রস নিমা ওয়াংদের, সোহেল রানা সেখান থেকে বলটা ক্লিয়ার করার চেষ্টায়। সেকেন্ড হাফে প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি ভুটান খানিকটা আত্মবিশ্বাসী।
বল নিয়ে আনাগোনা বেশি করছে বাংলাদেশের হাফে। এবার ফাঁকা কিন্তু একটা জায়গায়। গোল দিতে হবে এবং ভুটান। এই জায়গায় যদি কানেক্ট করতে পারতেন সম্ভবত মিতুলের জন্য একটা কঠিন পরীক্ষা অপেক্ষায় ছিল। বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের গ্যাপ স্পেসগুলো খুঁজতে চাচ্ছে ভুটান এবং একটা হেডারও হয়েছে, যদিও শেষ পর্যন্ত সেটা গেছে বাইরে। যেহেতু বাংলাদেশ 2 গোলের লিড পেয়ে গেছে, বাংলাদেশ আক্রমণে আরেকটু বোধহয় সচেষ্ট হচ্ছে, যে কারণে ভুটান মোমেন্টামটা বুঝে সময় মতো আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে। আবারও সেই গোলটা এই জায়গা দিয়েই মারতে হতো। পায়ের ফাঁক দিয়ে গেছে, মাথার সাইড দিয়ে গেছে, হাভিয়ার কাবরাকে দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা মোমেন্ট উপহার এনে দিয়েছেন সোহেল রানা সিনিয়র। সম্ভবত এই গোল দেখে অনেকেই উঠে দাঁড়িয়েছেন এবং সবার আগে উদযাপনটা দেখছিলাম আল আমিনের, যিনি সাইড বেঞ্চে রয়েছেন। তার চোখে মুখে আনন্দ ছিল দেখার মতো। হৃদয় সেকেন্ড হাফ সাবস্টিটিউট, তাকেই ফাউলটা করা হয়েছে। বাংলাদেশের ডিফেন্সিভ মিডে ওয়ান অফ দ্য পারফর্মার মোহাম্মদ হৃদয়। সোহেল রানা সেকেন্ড গোলটার নায়ক তিনি। 54 মিনিটে গড়িয়েছে ম্যাচ। বাংলাদেশ আরো একবার ভুটানের পেনাল্টি এরিয়ায়, তবে গেলছেন তিনি বলটাকে ধরলেন। তারিক কাজী, ফাহমিদুলের কন্ট্রোলেই শেষ পর্যন্ত বলটা লুজ হয়েছে। এবং যে চেঞ্জগুলো হয়েছে বাংলাদেশের, মোরসালিন, হৃদয় এবং ইব্রাহিম। আরও একবার সেই গোলটাই আমরা দেখছি যেটা সোহেল রানা করেছেন প্রথমে রাইট ফুটে। তার ওই টাচটাই তাকে আসলে গোলের দিকে অনেকটুকু এগিয়ে দিয়েছিল। এরপরে তার সামনে ছিল শট করা, অনেক কাজ বাকি ছিল যদিও। ইব্রাহিমের প্রেসিংটা আমরা দেখছিলাম, সেই প্রেসিং থেকে বল পেয়েছে বাংলাদেশ এবং সেখান থেকেই আরও একটা ক্রস করার চেষ্টা, যেটা ব্লকড এবং পরে গিয়ে কর্নার কিক। ন্যাশনাল টিমের হয়ে 4টা গোল রয়েছে ইব্রাহিমেরও। এই সিজনটা ইব্রাহিম বেশ ভালোই করেছিলেন আবাহনী লিমিটেডে। প্রিমিয়ার লিগে 3টা গোল, ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিলেন লম্বা সময় ধরেই। তবে আজকের ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগটাও তিনি পাচ্ছেন। কর্নার কিক, হেডারটা কে করবেন? সেকেন্ড বল, সেটা এসেছে বাংলাদেশের কাছে। সোহেল রানা অনেকটা নিচে নেমে এসে বলে কন্ট্রোলটা নিতে হয়েছে। এবং মিতুল মনে হয় পেনাল্টির বাইরে বের হওয়ার খুব একটা দরকার তার পরে নাই আজকের ম্যাচে। তবে সেট পিস থেকে বাংলাদেশের কৌশলটা দেখার চেষ্টা করছিলাম। বাংলাদেশের প্লেয়াররা বক্সের ঠিক ভেতরে প্রবেশ করে একটা লাইনের মতো, রেলগাড়ির মতো দাঁড়িয়েছিলেন এবং অপেক্ষায় ছিলেন যে ওখান থেকে বলটা যদি আসে তাহলে তারা গিয়ে সেখানে হেড করবে এবং পরে তারা রান নেবেন। বাংলাদেশ যে গোলটা প্রথমে পেয়েছে হামজা চৌধুরীর কাছ থেকে, হামজার স্টার্টিং পজিশনটাও সেরকম ছিল। সেট পিসের কথা এলে আর্সেনালের কথাটা একটু আনতে হয়। আর্সেনালকে আমরা অভিনব কায়দা অবলম্বন করতে দেখি সেট পিস থেকে। বাংলাদেশও সেই ধারায় বোধহয় কিছুটা আছে। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ এই সেট পিস নিয়ে প্রচুর কাজ করেন, যদিও সেট পিস এমন একটা বিষয় যেখান থেকে সফলতার হার হয়তো খুব কম মেলে, কিন্তু সেটা আপনাকে আলটিমেটলি একটা ম্যাচ জেতার দিকে অনেক বেশি এগিয়ে দেয়। মিডফিল্ড থেকেই মোরসালিন, উদ্দেশ্য তার রাকিব, এদিক ওদিক করছেন, কাকে খুঁজবেন? ভালো পাস, হৃদয় সেখানে জায়গা নিয়েছেন, হৃদয় খুঁজে পেয়েছেন ইব্রাহিমকে। হৃদয়, ফাহমিদুল, ক্রস, গোলকিপার মিস করে গেছেন। শেষমেশ বলটা ট্রিপে নিতে পেরেছেন। একজন উইঙ্গারের কাছ থেকে আপনি এমন ক্রসই প্রত্যাশা করবেন, সেই কাজটাই করেছেন ফাহমিদুল। পরিবর্তন আরো 2টা হচ্ছে বাংলাদেশের। ফয়সাল আহমেদ ফাহিম তিনি মাঠে প্রবেশ করছেন এবং একই সাথে আল আমিন, তারও ডেবিউ হচ্ছে ন্যাশনাল টিমের হয়ে এই ন্যাশনাল স্টেডিয়ামে।
মাঠে নামার জন্য টেকনিক্যাল এরিয়া তিনি দাঁড়িয়েছেন, সেই সময় হাভিয়ার কাবরেরা ডাক দিয়েছেন আলাদা করে আলামিনকে, তার সঙ্গে হাত মিলিয়েছেন। এরপর আলামিন মাঠে নামার অপেক্ষায়। 60 আওয়ার মার্কের দিকে হয়তো আমরা দেখতে পাবো ওই চেঞ্জগুলো হচ্ছে, যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ। সেই বদলি নামানোর বাধ্যবাধকতা যেটা কম্পিটিটিভ ম্যাচে থাকে সেই অর্থে এখানে নেই। পেমা বল লুজ করেছেন, ইব্রাহিম হৃদয় খুঁজে নিয়েছেন তারিক কাজীকে। সোহেল বল চাইছেন এপাশে সাদউদ্দিন, এবার বোধহয় ভার্টিক্যাল পাসটা খুঁজতে চাইবে বাংলাদেশ। বেশ কিছু সাইডওয়েজ পাস, লক্ষ্য হচ্ছে সুইচ করাটা, সেই সুযোগটা মিলছে না বলেই অপেক্ষায় বাংলাদেশের ফুটবলাররা, স্পেশালি ডিফেন্ডাররা। আপনি কি বেঙ্গালি ক্ল্যাপের সাউন্ড শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। রাকিব, ইউরোপিয়ান ফুটবলে আমরা যেটা দেখি বাংলাদেশেও সেটা চল রয়েছে, ন্যাশনাল স্টেডিয়ামেও যেটা দেখা মিলছে। ফাহমিদুলের দারুণ একটা থ্রু বল, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ক্রসটাও হয়েছে সাদের। সেকেন্ড বলটা কি বাংলাদেশ পাবে? লং রেঞ্জে ফর গ্রাউন্ডেড, বাইরে দিয়ে। এবার বাংলাদেশ সেই পরিবর্তন দুটো করাতে যাচ্ছে। প্রথম পরিবর্তন রাকিবের জায়গায় আল আমিন এবং ফাহমিদুল, তার অভিষেক শেষ হচ্ছে এই 59 মিনিটে এবং স্টেডিয়াম পুরোটাই দাঁড়িয়ে তালি দিচ্ছে এক টিনেজার ফুটবলারকে, যাকে দেখার আগ্রহ বাংলাদেশিদের ছিল বহুদিনের। 18 বছর বয়সে কি করা যায় সেটা ফাহমিদুল করে দেখিয়েছেন। এই যে ভালোবাসা, সেটা তার জন্যই। এবার আরো একজন ফয়সাল আহমেদ ফাহিম মাঠে নেমেছেন, তার সঙ্গে আল আমিনের অভিষেকটাও ঘটছে আজকের এই ম্যাচে। বদলি হিসেবে নেমে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন বাংলাদেশ পুলিশ এফসির হয়ে, ছিলেন ভারতের বিপক্ষে স্কোয়াডেও, যদিও নামা হয়নি সেই ম্যাচে। তিনি বলেছিলেন জাতীয় দলে ঢোকার পরে যে তিনি তার প্রথম ম্যাচে গোল করতে চান এবং হামজা চৌধুরীর কাঁধে উঠে বসতে চান, যদিও সেই সুযোগ আল আমিনের আজ হবে না যদি তিনি গোল করেন, কারণ হামজা চৌধুরী সাইড বেঞ্চে। আমার মনে হয় তিনি ডাগ আউটের সামনে এসে হামজা চৌধুরীর কাঁধে যেতেই পারেন, সেটা যেতেই পারেন। আপনি সেই প্রথম ইন্টারভিউটা নিয়েছিলেন, এরপর যতজন সাংবাদিক তার ইন্টারভিউ নিয়েছে তার কাছ থেকে আমরা সেটাই শুনেছিলাম, প্রথম গোলের পর তিনি আসলে কি করতে চান। দেখা যাক আল আমিনের কপালে আজকে গোলটা লেখা আছে কিনা। আপাতত বাংলাদেশের জন্য বেশ উৎসাহের এবং উৎসবের আবহ এই মাঠে, যেটা আসলে দরকার ছিল একটা জয় দিয়ে শুরু করা এই মাঠে। অন্তত বাংলাদেশ যেটাকে নিজেদের দুর্গ বানাতে চায়, সেখানে আল আমিনের লোকাল লিগে গোল রয়েছে 10টা। ফয়সাল আহমেদ ফাহিম যিনি মাত্র নেমেছেন, 6 গোল রয়েছে তারও। এই ফয়সাল আহমেদ ফাহিমের ন্যাশনাল টিমে আপনার গোল একটা হলেও এইজ লেভেল যে কম্পিটিশনগুলো হতো, ফয়সাল আহমেদ ফাহিম তো বাংলাদেশের এইজ লেভেল টিমগুলোতে খেলতেন, সেখানে তিনি বেশ কয়েকটা গোল করেছিলেন ভুটানের এগেনস্টে। তবে ভুটানের বিপক্ষে হারার তিক্ত স্বাদতার আছে সে সময়। আন্ডার 19 এএফসি কাপ, এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে, যেখানে বাংলাদেশ হেরে গিয়েছিল ভুটান আন্ডার 19-এর কাছে। সে সময়ও ওই দলের কোচ ছিলেন এই মুহূর্তে ভুটানের ন্যাশনাল টিমের কোচ, যিনি আতসুশি নাকামুরা। তিনি এখন এই মূল দলের কোচ, যদিও ভুটান শেষ ম্যাচেও বাংলাদেশকে হারিয়েছিল। জাতীয় দলের ম্যাচ ছিল যেটা, আজকে সেই কাজটা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। ফয়সাল আহমেদ ফাহিম তিনি নেমেছেন ফাহমিদুলের জায়গায়। ফাহমিদুল টোটাল 17টা পাস সাকসেসফুলি কমপ্লিট করেছেন, 2টা ফাউল জিতেছেন, 2বার ফুল পাস দিয়েছেন ডান প্রান্ত দিয়ে। আল আমিন বাইলাইনের কাছাকাছি জায়গায় বলটাকে ভেতরেই রেখেছেন, বলের কন্ট্রোলিং বেশ ভালো। সোহেল রানা, তারিক কাজী, তপু, গোলকিপার ছাড়া বাকি সবাই অপোনেন্টের হাফে। ফয়সাল আহমেদ ফাহিম খানিক্ষণ আগে একটা সুইফট টাচ ছিল তার কাছ থেকে, যদিও এই কাটব্যাকটায় একটা প্রপার পেস ক্রিয়েট করতে পারেনি ভুটান।
তারাও পরিবর্তন করবে। নাকামুরা যার কথা বলছিলেন খানিকক্ষণ আগে, এটি তার প্রথম জাতীয় দল, 2024-এ দায়িত্ব নিয়েছেন। আলামিন বডি ফেক দিয়ে ঢুকে পড়েছিলেন, মোরসালিনের কাছে পরের সুযোগ, এবং তারপর আরও একটা ব্লক। বল ঘোরাফেরা করছে বক্সের ভেতরে, সেখান থেকেই শেষ পর্যন্ত তেনজিন নোরগু, অস্ট্রেলিয়ায় যিনি খেলেন, সেখানকার ফুটবলে, সেখানকার ক্লাব ফুটবলে ভুটান বল ক্লিয়ার করার চেষ্টায়, এবং সেখান থেকে বল নিয়ে কেঙ্গা তিনি আগাচ্ছেন, যদি কিছু করতে পারেন এখান থেকে, এই আক্রমণ থেকে। এই কিঙ্গা ওয়াংচুক বাংলাদেশ যে লাস্ট ইয়ার ভুটানের এগেইনস্টে যে ম্যাচটা হারলো, সেই ম্যাচে গোল তিনিই দিয়েছিলেন। ভুটান বাংলাদেশের ফুটবলে এই নামটা কয়েক বছর আগেও একটা হতাশার নাম ছিল, যখন এই ভুটানের কাছে বাংলাদেশকে হারতে হয়েছিল। প্রায় 3 বছর আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনেও চলে গিয়েছিল বাংলাদেশ 2016 সালের ভুটানের মাটিতে সেই ম্যাচটা হেরে। ভুটান দলের কথা এলেই সেই চেঞ্জোর কথা আসে। ভুটানের রোনালদো যাকে বলা হয়, ভুটানের কিংবদন্তি ফুটবলার, একটা সময় বাংলাদেশের ঘরোয়া লিগেও তিনি খেলে গেছেন, এই স্টেডিয়ামেও তার খেলা হয়েছে। সেই শটটাই আমরা দেখছিলাম যেটা ব্লকড হয়েছিল। আলামিন বেশ ভালো করেছিলেন নামার পর। বাংলাদেশ এখন পর্যন্ত 5টা পরিবর্তন করেছে। হৃদয়, ইব্রাহিম, মোরসালিন, আলামিন এবং ফাহিম, এই 5 জন মাঠে প্রবেশ করেছেন। কাজেম শাহ, হামজা, জামাল, রাকিব, ফাহমিদুল তারা ম্যাচটা স্টার্ট করেছিলেন। এরপর কোচ বাকিদেরকেও দেখছেন। ভালো একটা বডি ডস ফয়সাল আহমেদ ফাহিমের এই সাপ্লাইটা পৌঁছানোর আগে সেটা ক্লিয়ার হলো। কর্নার কিক বাংলাদেশের জন্য। 3টা পরিবর্তন করাতে চায় ভুটান একই সঙ্গে, আর বাংলাদেশও অপেক্ষায় আরও একটা পরিবর্তনের জন্য। শাকিল আহাদ তপু মাঠে প্রবেশ করবেন, তবে এই কর্নার কিকের আগে নয়। যেহেতু জামাল নেই, যেহেতু হামজা নেই, সেই কারণে কর্নারটা এখন নিচ্ছেন মোরসালিন। আরও একবার বাংলাদেশের সেট পিস থেকে প্রায় একই রকম অ্যাপ্রোচ আপনি অ্যাসিস্ট্যান্ট কোচকে ডাগআউটের কোনায় দেখতে পাচ্ছেন। সেকেন্ড বলে আরও একবার সোহেল রানা আরেকবার চেষ্টা করবেন কিনা। তপুর ওই জায়গা থেকে যদি এরকম ওভারহেড কিকে গোল মানে হতো, পুস্কাস অ্যাওয়ার্ড আমার মনে হয় দেওয়ার মতো একটা গোল বাংলাদেশেই দেখতে পারতো। জলাতান ইব্রাহিমোভিচ হয়ে যেতেন। একবার খানিকক্ষণ আগে ওই পাশের পোস্টে তিনি ট্রাই করেছিলেন, সেবার প্রপারলি কানেক্ট হয়নি, এবার কানেক্ট হয়েছিল। বা ডিস্টেন্সটাও তো আসলে খেয়াল রাখতে হবে। ঠিক পেনাল্টি এরিয়ার সামনি জায়গায় তিনি ছিলেন, সেখান থেকে অ্যাটেম্পটা করলেন। এবং সোহেল রানা মানে বডি মুভমেন্টটা ছিল তার অন পোস্টে, বাট তিনি সাপ্লাইটা দিয়ে দিলেন তপু বর্মনের জন্য। এটা ওভারহেড কিকের অ্যাটেম্পট আমরা দেখলাম, এবং যেহেতু জামাল চলে গেছেন, মাঠ ছেড়েছেন, সেই জায়গায় তপু, তার হাতে ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড। আরও একটা পরিবর্তন, শাকিল আহাদ তপু তিনি মাঠে প্রবেশ করছেন বাংলাদেশের হয়ে। তারিক কাজী তার জায়গায়। এই শাকিল আহাদ তপুই ইন্ডিয়ার বিপক্ষে তার একটা সলিড পারফরমেন্স আমরা দেখেছিলাম যখন তপু বর্মন ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। শাকিল আহাদ তপু তিনিই সামলেছিলেন সুনীল ছেত্রীকে, সেই ইন্ডিয়াকে তাদের মাটিতে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। পরিবর্তন ভুটান করাচ্ছে সবার আগে। বিকাশ প্রধান, চেনসন দর্জি সবাই মাঠে নেমেছেন। কারমা ছেত্রী উঠে গেছেন, রিংজিন দর্জি তিনি নেই। আর বাংলাদেশের পরিবর্তনটা আরেকটু পরে কিনা অপেক্ষায় রাখা হয়েছে, সেটা নিয়ে বোধহয় মাঠের ভিতরে খানিকটা কনফিউশন।
রেফারি জিজ্ঞেস করছেন যে কখন পরিবর্তনটা করাতে চায় বাংলাদেশ। তারিক কাজী একবার যাচ্ছেন একবার আসছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, এবং সম্ভবত একটা ফ্রিকিকের পরে সেট পিস সিচুয়েশনের পরে কি সেই পরিবর্তন করানো হবে। মাঠে তারিক কাজী বিভিন্ন রকমের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন দর্শকরা, এবং তারিক কাজী তিনি মাঠ ছাড়ছেন। শাকিল আহাদ তপু, অর্থাৎ দুই তপুর সেন্টার ব্যাক পেয়ারটা এই মুহূর্তে আমরা দেখব, বাকি যে 23 মিনিট সময় রয়েছে। এবং এই দলে কিন্তু আপনি এর বাইরে আর সেন্টার ব্যাক খুঁজে পাবেন না। শান্তকে আপনি সেন্টার ব্যাক ধরতে পারেন, যদিও মোহামেডানের হয়ে তিনি আলাদা পজিশনে গোটা সিজন পার করেছেন, কিন্তু মূলত তিনি সেন্টার ব্যাক। যদিও তারও অভিষেকটা আজ ঘটবে কিনা সেটা দেখার বিষয়। তবে বাংলাদেশ তৃতীয় গোলটা পেতে পারে এখান থেকে। ফাহিমের শটটা ভালো হয়নি, জায়গা পেয়েছিলেন এবং খুব টাইটলি তাকে কেউ মার্কও করছিলেন না, তবে প্রপার পাওয়ার জেনারেট করতে পারেননি। রাইট সাইড থেকে যে বলটা আসলো, ফাহিম একটা টার্ন করলেন, বাইরে গেছে সেটা। 69 মিনিটে গড়িয়েছে ম্যাচ। এই সময়ের ভেতরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যেটা ব্যাখ্যা আমরা একটু শরীফুল হকের কাছ থেকে শুনতে চাই। কিছুক্ষণ আগেই হাভিয়ার কাবরেরা কিছুটা হয়তো বিরক্তি প্রকাশ করছিলেন বাংলাদেশের খেলার অ্যাপ্রোচে। বারবার তিনি তাড়া দিচ্ছিলেন এদিকে চলে আসতে, অর্থাৎ অপর সাইডে আসার জন্য তাড়া দিচ্ছিলেন বলটা প্লেসিংটা ঠিক করার জন্য। তবে আরেকটা ঘটনা যেটা বলা দরকার, সেখানে দেখতে পাচ্ছেন আল আমিনের প্রেসিং। রাকিব অফ দ্য বলে যথেষ্ট ভালো প্রেসিং করেন, কিন্তু আল আমিন ইনস্টিংটিভলি তিনি শুরু করেছিলেন একজন উইং ব্যাক রোলে কিংবা রাইট ব্যাক রোলে খেলা শুরু করে। সেই ইনস্টিংটা পরবর্তীতে বাংলাদেশের কোচ মিন্টু পরিবর্তন করিয়ে তাকে উইঙ্গার পজিশনে নিয়ে এসেছিলেন, এবং পরবর্তীতে তিনি সেন্টার ফরওয়ার্ড রোলে খেলেছেন এবার পুলিশের হয়ে। কিন্তু তার ওই ইনস্টিংটা, বলের পেছনে দৌড়ানোর যে তাড়নাটা, সেটা বারবার রয়ে গেছে। এখন ডিফেন্সের ঘাড় বরাবর খেলছেন, কিন্তু বল উইন করার ক্ষেত্রে সবসময় তিনি এগিয়ে থাকছেন। এবং এখানেও সেই আল আমিন চলে গিয়েছিলেন, এখনো তার সামনে হয়তো সুযোগ আসতে পারে। গোলের জন্য ক্ষুধা তার অটুট আছে। সাদ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, জানেন ওখানে কি করতে হবে। যখন টার্নটা নিয়েছিলেন বুঝেছিলেন আল আমিন ছোঁয়াটা লাগাতে পারলেই গোলটা হয়তো পেতে পারতেন। ডান প্রান্ত থেকে সাদের ক্রসটার প্রশংসা করতে হয়। পেনাল্টির ভেতর যেহেতু মুভে ছিলেন আল আমিন। ফ্রি কিক এবার বাংলাদেশের। মোরসালিন নাম্বার 7 তিনি নেবেন এটা। ক্যারিয়ারের 5 গোলে 2টাই মোরসালিনের ভুটানের এগেইনস্টে, এবং এবার প্রিমিয়ার লিগে 4টা গোল করেছেন। গ্রাউন্ডেড ফ্রি কিক, আবারও মোরসালিন। সাদ সোহেল রানা বল দিয়েছেন অপর ফ্ল্যাঙ্কে। সাদ, সামনে অপশন রয়েছে ফাহিম। ফাহিম প্রেসিংটা ঠেকিয়ে একটু পেছনে, প্রেসিংটাতে ব্যর্থ হলেন ধরে রাখতে। বল নিয়ে এগোচ্ছেন ভুটান, কিন্তু সেই ফাহিমই আটকে দিলেন। সেই জায়গায় যেন কোনো বড় ধরনের বিপদে বাংলাদেশকে না পড়তে হয়। ট্র্যাক ডাউন করে অনেকটা স্পেস কভার করতে হয়েছে ফয়সাল আহমেদ ফাহিমকে। রেঞ্জিন তিনি ঠিকঠাকভাবে, ফাহিম যেহেতু তার বডি দিয়ে জায়গাটা ধরে রাখছিলেন, সে কারণে খুব বেশি লাভ হয়নি তেনজিনের। ভুটান কোচ জানেন এই ম্যাচের অনেকটুকুই তার হারিয়ে গেছে। এখন বাকিটা সময় হয়তো তিনি যে কাজগুলো এর পরবর্তীতে ব্রুনাইয়ের সঙ্গে করতে চাইবেন সেটার একটা চেষ্টা থাকবে। মাঠে আবার দর্শক ঢুকে পড়েছেন, যেটা আমরা গ্যালারিতে দেখবো না। হাভিয়ার কাবরেরা বসে আছেন এবং পিছন ফিরে তাকালেন, কারণ ডাগ আউটের একদিকে চলে গেছেন একজন দর্শক, অনাকাঙ্ক্ষিত দর্শক, যেটা দেখানোর কোনো সুযোগ নেই। আমরা কথা বলতে চাই ম্যাচ নিয়ে, হাভিয়ার কাবরেরাকে নিয়ে কথা বলতে চাই। কাবরেরার জন্য সামনে
আছে বড় পরীক্ষা, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, এবং তার এই বসে থাকা আমাকে প্রায় সময় অনেক সময় মনে করিয়ে দেয় আর স্প্যানিশ ভদ্রলোকের কথা। হাভিয়ার কারবেরাকে দেখতে দেখতেই বাংলাদেশের গোলমাউথে প্রথম একটা দুর্দান্ত এফোর্ট ছিল ভুটানের। সেই ফ্রি কিকটা থেকে মিতুল মার্মা এবার প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ক্লিন শিট যার কাছ থেকে এসেছে জাংপোর, সেই শটটাই তিনি আটকে দিয়েছেন। তবে এখন যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা হচ্ছে, যেহেতু হামজা চৌধুরীর কাছে ওই দর্শক বা সমর্থক চলে গিয়েছিলেন, হামজা চৌধুরী এখন অ্যাথলেটিক ট্র্যাক দিয়ে মাঠ ছেড়ে সম্ভবত আরেকটা জায়গায় গিয়ে বসছেন, বা তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আবারও সেখান থেকে ফিরিয়েও আনা হচ্ছে। অনেক কিছুই এ পাশে ঘটে যাচ্ছে। সব আকর্ষণের কেন্দ্রে হামজা চৌধুরী। না, হামজাকে আবারও ডাগ আউটেই সাইড বেঞ্চে স্থান করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটাই তিনি চাইবেন দলের সঙ্গে থাকতে। এবং এ পাশটায় সিকিউরিটি বাড়ানো হচ্ছে ভুটান, তারা কিন্তু কর্নার কিক থেকে খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশকে। ইয়েসি গিলছেন তিনি উঠেছিলেন লেফট সেন্টার ব্যাক। সাদ সিনিয়র তপু, কারণ এখন সিনিয়র জুনিয়র দুইটা তপুই বলতে হবে, মাঠে দুই তপুই রয়েছেন পজিশনে একেবারে পাশাপাশি। আলামিন চেস্ট রিসিভ করে বলটা নামিয়ে দিলেন। মোরসালিন অনেকটা পথ পাড়ি দিয়েছিলেন মোরসালিন, আবারও বলের কন্ট্রোলটা নিয়েছেন মোরসালিন। সেখান থেকে তাজ বাড়িয়েছেন সামনে। আলামিন দৌড়ে যে এসে বলের কন্ট্রোলটা নিতে পারবেন কিনা, এখনো আলামিনের কাছে পেনাল্টি এর ভেতর তিনজন চলে এসেছেন। এরপর একটা ক্রস, সেখান থেকে হেডার, ওয়ান ড্রপ গোলকিপারের কাছে। ইব্রাহিম ছিলেন সেখানে। আলামিন বেশ কবার বলটা হোল্ড করলেন, কয়েকবার ফেক করলেন, তারপর দেখলেন বক্সের ভেতরে প্রচুর জটলা, সেখান থেকে ওই ক্রসের উৎপত্তি। হৃদয়, সেখান থেকে শাকিল আহাদ তপু এবং তপু বর্মন, সাদউদ্দিন, আল আমিন। ফাউল হয়নি বলছেন রেফারি। এবং আল আমিনের প্রেসিং, তিনি এরপরে ওই পর্যন্ত চলে গেলেন। শাকিল আহাদ তপুর জন্য খুব বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। গোলকিপার মিতুল মোটামুটি আনচ্যালেঞ্জ প্রায় গোটা ম্যাচে। আল আমিন রানটা নিচ্ছিলেন ঠিকই, কিন্তু ভাগ্য তার সহায় হয়েছে, বলও তিনি পেয়েছেন। পরে গিয়ে ফাহিম অবশ্য যা করতে চেয়েছিলেন সেটা পুরোপুরি করতে পারেননি। খেলার এই সিকোয়েন্সগুলোতে একটু মনে হতে পারে বাংলাদেশ কিছুটা অগোছালো, তবে আপনার মূল কাজটা হয়ে গেছে এর আগে। এখন শুধু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ, সেই কাজটায় ভালো মতো নিজেকে প্রমাণ করে যাচ্ছেন আল আমিন। তবে ভুটান কিছুক্ষণ আগে একটা ক্রস সেখানে মিতুল মারমাকে বিপদে ফেলে দিয়েছিল। ভুটানের হাফে বল, নিমা ওয়াংদি, বাংলাদেশ বলটা উইন করার চেষ্টা করছে। আল আমিন তার জায়গা থেকে সরে এসে আরেকবার সামনে সাপ্লাই বলের সাত ছুটছিলেন, ভালো একটা সুযোগ ছিল এবং পরে গিয়ে একটা মোটামুটি একটা যোগ হয়ে গেল এবং এই জায়গায় বেশ দামি একটা ফ্রেম। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সমিত সোম দুজন রয়েছেন এই ফ্রেমে। এবং দেখুন, মন্ত্রণালয় থেকে কয়েক মাস আগেই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বটা দেয়া হবে, তাদের সেই প্রসেসগুলো যেন সুইফট হয়, কোনো দাপ্তরিক জায়গায় যেন তাদের কোনো কাগজপত্র আটকে না থাকে বাংলাদেশের এন্ড থেকে। সেই আলোচনা আমরা পরে আসবো, কারণ মিতুল সতর্ক এবং বাংলাদেশ গোলটা প্রায় হজম করেই বসেছিল। ফ্রি হেডার, অনেকটুকু দূর থেকে ডাইভিং হেডার, এবং আনলাকি ইয়েসি গেলছেন যে তার গোলটা পাওয়া হয়নি।
বাংলাদেশ অমার্জনীয় ভুল। জুনিয়র তপু তার পেছন দিয়ে যে ইয়াসি গেলছেন তিনি রান করে এই হেডারটা এত সহজে নিয়ে নেবেন সেটা হয়তো আন্দাজও করা যায়নি। এবং ভুটান একটা গোল পেলেই ম্যাচে ফিরবে, এটা মনে রাখা প্রয়োজন বাংলাদেশের। যেটা বাংলাদেশের জন্য খুব বেশি জরুরি, এই ম্যাচে ক্লিন শিটটা ধরে রাখা জয়ের চেয়েও বোধ হয় কারো কারো জন্য সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং হাভিয়ার কাবরেরা নিঃসন্দেহে এই মোমেন্টটা টুকে রাখছেন, জানিয়ে তিনি আরেকটু পলিশ করার চেষ্টা করবেন তার দলকে। কারণ সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে, যদিও তাদের রিসেন্ট ফর্মটা খুব একটা আহামরি নয়, তারপরও একটা স্ট্রং কম্পিটিটর এই এশিয়ান কাপের কোয়ালিফায়ারে এই গ্রুপটায় বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং ইন্ডিয়া। আল আমিন তাকেই আমরা দেখছিলাম। আল আমিন তিনি বলেছিলেন একটা ইন্টারভিউতে তিনি তার খেলার স্টাইলটাকে অনেকটা দানি আলভেজের মতো করে সাজাতে চেয়েছিলেন যখন তিনি রাইট ব্যাক রোলে খেলতেন। কি অদ্ভুত একটা ঘটনা, তিনি যখন ফরওয়ার্ড হয়ে গেলেন এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা বড় সময় তিনি বাংলাদেশের হয়ে টপ গোলস করেছিলেন যারা বাংলাদেশের লোকাল প্লেয়ার রয়েছেন, এবং একটা খুব ফিটিং ডেবিউ তার হয়েছে। গোল পেলে হয়তো এর চাইতে ভালো কিছু আর হবে না, এবং সেই আল আমিন আরেকবার গোল বল মুখে। হৃদয় বলটা নিয়ে দিয়েছিলেন, যদিও একটা থ্রো ইন সেটা ভুটান পাবে। বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা হাততালি দিচ্ছিলেন ওই ক্ষেত্রে। সাদের কড়া পাহারা খুব বেশি দূর এগোতে দেয়নি ভুটানকে। ভুটান তার আরো একটা পরিবর্তন করবে। ইয়েমেনের ম্যাচটা যিনি স্টার্ট করেছিলেন নিমা ওয়াংদি, তিনি উঠে যাচ্ছেন, ভুটানের ক্যাপ্টেন। এবং ক্যাপ্টেন্সির আর্ম ব্র্যান্ডটা দিয়ে গেলেন নাম্বার 4 তেনজিন নোরবুকে। শেষ 10 মিনিট বাকি রয়েছে ম্যাচের। বাংলাদেশ এখনো পর্যন্ত এই ম্যাচে কি পেল, তার ভেতরে হয়তো হামজার গোলটাই সবার আগে থাকবে, কিন্তু আপনি যখন সিঙ্গাপুর ম্যাচের কথা চিন্তা করবেন তখন হয়তো তার চেয়ে বেশি প্রাধান্য পেতে পারে বাংলাদেশের মিডফিল্ড কম্বিনেশনটা। জামাল ভুঁইয়াকে আজকে আমরা বেশ অ্যাক্টিভ দেখেছি অ্যাটাকে, এবং তার ওই বক্স প্রেজেন্সটা ভুটানের ডিফেন্ডারদেরকে অনেক বেশি ধাঁধায় ফেলে দিয়েছে। তার স্টার্টিং পজিশন ছিল একটা, এরপরে তিনি যখন বাংলাদেশের পায়ে বল যেভাবে মুভ করছিলেন তার মুভমেন্ট বেশ কবারই ভুটানকে বিপদে ফেলেছে। দুটো বিষয় খুব ভালোভাবে বাংলাদেশের ফার্স্ট হাফে দেখা গিয়েছে। প্রথম কথা হচ্ছে রাইট হাফ স্পেসে বাংলাদেশের কম্বিনেশন প্লেয়ার একটা চমৎকার উপস্থিতি। এই মুহূর্তে ফাহিম ছুটছেন সেই বলটার জন্য, সেটা আপাতত পাওয়া হলো না। হাফ স্পেসে বাংলাদেশের একটা বড় উপস্থিতি পাওয়া গেছে। জামাল, কাজেম এবং তারিক কিংবা কখনো তাজ যখন যে জায়গায় ছিলেন তাদের মধ্যে অ্যাটাকিং কম্বিনেশনের কারণে বক্স প্রেজেন্স কিন্তু বাংলাদেশের বেড়েছিল, এবং একই সঙ্গে হামজার ইন্টেন্সিটির কারণে একটা কালেকটিভ ইন্টেন্সিটি বাংলাদেশের মিডফিল্ডে দেখা গেছে। দুঃখিত হামজার কথা বলতে মাঝে মধ্যে হতেই হয়, ইন্টেন্সিটি। যাই হোক, সেই ইন্টেন্সিটিতে সেটা বোধহয় কিছুটা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আপাতত ম্যাচে ইন্টেন্সিটি খানিকটা কম মনে হতে পারে, কারণ অনেকটুকুই বোধহয় হয়ে গেছে। এবং এই যে চওড়া হাসি রহমতের মুখে এবং হামজা গালে হাত দিয়েই বসে আছেন, ওই পেছনের হাসিটা আপনাকে বলে দিচ্ছে বাংলাদেশ 2-0 বলে এগিয়ে আছে। হামজা একটা বাজে সময় পার করেছেন গেল এক মাসে। তার দল শেফিল্ড ইউনাইটেড একেবারে 95th মিনিটে গোল হজম করে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি। ওয়েম্বলির ওই ফাইনাল থেকে জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ, তার ভেতরে হাওয়া বদল হয়েছে। তাতে যদি আবারও সেই পুরনো উদ্দীপনা হামজার ভেতরে ফেরত আসে, সেটা যে এসছে সেটা হামজার সঙ্গে কথা বলে বা হামজার এই ম্যাচের পারফরমেন্স দেখে অনেকটুকুই বোধহয় বোঝাও গেছে। এবং একদম ফিটিং একটা স্টার্ট জাতীয় স্টেডিয়ামে হামজার গোল, জাতীয় দলের হয়ে প্রথমবার, এবং জাতীয় স্টেডিয়াম তার নতুন করে অভিষেকটা দেখলো হামজা চৌধুরীর গোলে। এবং হামজার
যেহেতু এখন এই হাফে নেই তাই ইন্টেন্সিটিটা একটু কমে গেছে। এবার সোহেল, যে ব্যাপারটা থেকে একটু অবাক হচ্ছে যে সোহেল রানা এখনো খেলছেন, তাকে এখনো মাঠে রাখা হয়েছে। সেটা পরবর্তী ম্যাচে বাংলাদেশের পরিকল্পনার কি অংশ সেটা ব্যবচ্ছেদ করা যেতে পারে ওই সোহেলকে এখনো মাঠে দেখার মাধ্যমে। সিঙ্গাপুর ম্যাচের পরিকল্পনায় তিনি কতটুকু আছেন সেটাও একটা দেখার বিষয়। বেশ কজন ফুটবলারকে এরই মধ্যে বিশ্রাম দেওয়া হয়েছে, তার ভিতরে হামজা চৌধুরী আছেন, জামাল ভুঁইয়া আছেন, হাভিয়ার কাবরেরা নিশ্চয়ই সেই ম্যাচের প্ল্যান এরই মধ্যে এঁটে ফেলেছেন। দশ তারিখ সেই ম্যাচ, যে ম্যাচের কথা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে মোর দ্যান আ ফুটবল ম্যাচ। তার আগে বাংলাদেশের প্রস্তুতিটা যেমনই হোক, ফলটা বোধহয় মন্দ হচ্ছে না। একটা পারফেক্ট প্রস্তুতি বাংলাদেশ সারছে। হাভিয়ার কাবরেরা তার এই স্কোয়াডটা তিনি দেখছেন সিঙ্গাপুর ম্যাচে কাকে তিনি কোথায় ইউজ করবেন। এই মুহূর্তে বা প্রান্ত দিয়ে ফয়সাল আহমেদ ফাহিম তিনি ঢোকার চেষ্টা করছিলেন, ইয়াসি গিলশন ছিলেন সেখানে। বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরো একটা কর্নার কিক। মোরসালিন বাংলাদেশের এই মুহূর্তের সেট পিস টেকার। বছর খানেক আগে, ইনফ্যাক্ট 2 বছর আগে সাফ ফুটবলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মোরসালিন। কর্নারটা নেওয়ার আগে বেশ বড় ধরনের একটা শলা পরামর্শ কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় মোরসালিন আর ইব্রাহিম সেরেছেন শর্ট কর্নারই নেবেন কিনা। সেখান থেকে ফিরেছেন, দিয়েছেন ফাহিমকে, ফাহিমের শট এবং হাত উঁচিয়ে তিনি জানান দিলেন তিনি ওই জায়গায় তার কাজটা ঠিকঠাক করে যেতে পারেননি। ফাহিমের কোনটা উইক ফুট আর কোনটা স্ট্রং ফুট এটা নিয়ে অনেকের ভেতরে ধাঁধা আছে, তবে সম্ভবত তিনি লেফট ফুটটাকে আরেকটু প্রেফার করেন। লেফট উইং, রাইট উইং, দুইটা উইংয়েই তিনি খেলতে পারেন। এবং যে উইংয়ে আপনি খেলবেন তার অপোজিট ফ্ল্যাঙ্কে আপনার বলের সাপ্লাইগুলো দেয়ার টার্গেটটাই থাকে মেইন। মিতুল মার্মা প্রস্তুতি হয়তো বাকি সবার হলেও অন্তত পক্ষে মিতুলের হয়নি। অবশ্য সেটা নিয়ে মিতুলের কোনো রকম কোনো অভিযোগ থাকবে না, এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। কোনো গোলকিপার ম্যাচে নামার সময় চান না তার দিকে একের পর এক শট ধেয়ে আসুক। এবারে প্রিমিয়ার লিগে বেস্ট গোলকিপার ছিলেন আবাহনী লিমিটেডের এই মিতুল মার্মাই। মোরসালিন, সেখান থেকে তপু, তাজ বাড়িয়েছেন সামনে, ইব্রাহিমের কাটব্যাক, সেটা আটকে গেছে। আলামিন এখনো হাল ছাড়ার পাত্র নন, বলটা কেড়েই নিয়েছেন আলামিন, জায়গা তৈরি করছেন, বলের সাপ্লাইটা দিয়েছেন ডায়াগোনালি সাদউদ্দিন। সাদের শট, বলটা রোল হচ্ছিল তবে সেটা গেছে ন্যাশনাল স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে। সাদের অবশ্য স্ট্রং ফুট, রাইট ফুট, এবং যদিও তিনি এই ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলছেন, লেফট ব্যাক হিসেবে তিনি এর আগেও বহু ম্যাচ খেলেছেন, সেই পায়েই শটটা নিয়েছিলেন। শেষ 5 মিনিটে প্রবেশ করেছি আমরা, একেবারেই মনে হচ্ছে আনুষ্ঠানিকতার কয়েকটা মিনিট বাকি আছে। এই মুহূর্তে বাংলাদেশ এটা করছে, বাংলাদেশের ফরওয়ার্ডরা মোরসালিন, আল আমিন, ফাহিম সবাই ওপরের দিকে প্রেস করছেন। এই প্রেসিংটা পরবর্তী ম্যাচে কতখানি দেখা যাবে সেটা একটা দেখার বিষয়। ফাহিম, আল আমিন, বক্সের ভেতরে ইব্রাহিমরা ঢুকছেন, মোরসালিনও আছেন। মোরসালিনের ঘুরে ফিরে হেডার, যেটা তিনি ইন্টেনশনালি করেননি, বরং ডিফেন্ডারের হেড তার মাথায় লেগে গেছে বাইরে। তবে এ পাশে দুশ্চিন্তার কিছু আছে কি বাংলাদেশের? লম্বা সময় সাদউদ্দিন খেলে গেছেন এই ম্যাচে এবং তার একটু টেক কেয়ার করা প্রয়োজন পড়ছে। ম্যাচের চলছে 87 মিনিট এবং ফিজিও
সেই মেডিকেল অ্যাটেনশনের জন্য ঢুকেই পড়েছেন সাদউদ্দিনকে অ্যাটেন্ড করার জন্য। তবে বাংলাদেশের এই ম্যাচে পুরোটাই প্রাপ্তির খাতায়, কোনো ঝামেলায় মিতুল মার্মাকে পড়তে হয়নি বাংলাদেশের ডিফেন্স লাইনকে, এবং মূল যে পরীক্ষা সিঙ্গাপুরের সঙ্গে, সেই পরীক্ষার পূর্ণ প্রস্তুতিটা সম্ভবত বাংলাদেশ ভুটান ম্যাচে নিয়ে ফেলেছে। তবে যে প্রস্তুতি বাংলাদেশ নিশ্চয়ই নেয়নি সেটা হচ্ছে ইনজুরির। সাদউদ্দিন এই জায়গায় তার উপর দিয়ে যে ধকল গেছে সেই ক্লান্তিটাই সম্ভবত কাটাচ্ছেন, খানিকটা চোটও তার ভেতরে আছে। লেফট ব্যাক পজিশনে অবশ্য বাংলাদেশের কিছু অপশনস আছে। ইসা ফয়সাল, রহমত দুজনেই রয়েছেন। তবে ইন্ডিয়ার এগেনস্টে সাব খেলেছেন, আজকের ম্যাচটাও তিনিই খেলছেন। হাভিয়ার কাবরেরার এক পছন্দের ফুলব্যাকই সাদউদ্দিন। স্ট্রেচার কল করা হয়েছে, এখন তাকে ওই স্ট্রেচারে উঠেই মাঠ ছাড়তে হবে হয়তো। এক্স্যাক্টলি, দুই ভাই শুরু করেছিলেন একসাথে, কিন্তু শেষটা একসাথে করতে পারলেন না। বাংলাদেশের জন্য খানিকটা দুশ্চিন্তার সাইন। তাজ অবশ্য অন্য পাশে এখনো রয়েছেন। যে ব্যাপারটা বরাবরই দেখতে অন্যরকম লাগে সেটা হচ্ছে সাদ আর তাজ যখন একে অন্যের মুখোমুখি হন ক্লাব ফুটবলে, তখন তাদের ভেতরে কোনো রকম কোনো ভ্রাতৃত্ব দেখা যায় না ম্যাচের সময় অন্তত পক্ষে, এবং একে অন্যের সরাসরি প্রতিপক্ষ তারা থাকেন। এবং মানে দুইজনেই অপারেট করেন, আপনি যদি অপারেটর জায়গাটা দেখেন একই উইংয়ে হয়ে যায় তখন, যখন এটা ভাইস ভার্সা হয়ে যায়। সাদও প্রচুর ওভারল্যাপ করে, তাজের কাছ থেকেও আমরা সেই ওভারল্যাপিংটা দেখি। ম্যাচের সময় একেবারেই শেষের দিকে, শেষ মিনিটে চলে এসেছি আমরা। 2 মিনিট যোগ করা হয়েছিল ফার্স্ট হাফ শেষে, দেখা যাক ক মিনিট যোগ করা হয় 90 মিনিটস পেরিয়ে গেলে। একটা সান্ত্বনার গোলের খোঁজে ভুটান। পেমা বল নিয়ে গেছেন হৃদয়, আলামিন, ইব্রাহিম, গোলকিপারের সেভ, আরো একটা পাওয়ার ছিল। এবং আজকের ম্যাচে আপনি ফার্স্ট হাফে ফাহমিদুলের সেই শটটার কথা চিন্তা করেন, গোলকিপার সেভ করলেন। ম্যাচের একেবারে শেষ দিকটায় ইব্রাহিমের এই অ্যাটেম্পট, বাংলাদেশের যে অ্যাটাকিং ইন্টেনশনটা ছিল এই ম্যাচে, সেটা হাভিয়ার কাবরেরার ঠিকঠাকই করতে পেরেছেন সোফার ফুটবলাররা। 4 মিনিটের অ্যাডেড টাইম। পঁয়তাল্লিশ মিনিট পরে যা দেওয়া হয়েছিল সেটাই 2 দিয়ে গুণ দিয়ে যা হয়েছে। নিয়ম অবশ্য এমন নয়, 4টা মিনিট রেফারি তার ঘড়ি থামিয়ে রেখেছিলেন। মাঝে কিছু ইনজুরি হয়েছে, বেশ কিছু বদল হয়েছে, এই সময়টাই যোগ করা হয়েছে। দর্শকরাও বোধহয় এই ম্যাচের ফল জেনে গেছেন, আর স্টেডিয়াম থেকে আগে ফিরতে পারলে একটু আগে বাড়িও যাওয়া যায়, সেই চিন্তা মাথায় রেখেই গ্যালারিও ধীরে ধীরে খালি হতে শুরু করেছে। তবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এই দৃশ্য আপনি নাও দেখতে পারেন। সিঙ্গাপুরের ম্যাচটা বাংলাদেশের জন্য একটা বড় লিটমাস টেস্ট এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের। সিঙ্গাপুরের ম্যাচের আগে অবশ্য এর আগের লিটমাস টেস্টটা ভালোভাবে শেষ করছে বাংলাদেশ, এবং সেটা সম্ভবত এই ফাহমিদুল এর একটা বড় অবদান রয়েছে। তাজউদ্দিন, তার ভাই সাদউদ্দিন কিছুক্ষণ আগে মাঠ ছেড়েছেন, এবং ঠিক বাঁ পায়ে চোটের কারণে, এবং তারও আসলে একই ভাগ্য হবে কিনা, দ্যাট উইল বি ভেরি আনফরচুনেট। এবং যেভাবে তাজউদ্দিন টানটা খেলেন, এটা মোটেই ভালো কোনো সংকেত নয়। বল তার পায়ে ছিল না, দৌড়তে গিয়েই ওই চোটটা পেয়েছেন। বাংলাদেশ কোচ নিশ্চয়ই দেখছেন পুরো ব্যাপারটা। বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপে আছে হংকং, আছে সিঙ্গাপুর, আছে ইন্ডিয়া, যে হংকংকে 2023-এ হারিয়ে দিয়েছিল ভুটান। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অবশ্য অক্টোবরে। চমৎকার 360, চমৎকার ফিফা স্টাফ,
এরপরে গোলটা হলো না কেবলমাত্র মিতুল মারমার জন্য। সমিত সম বলছেন ঠিক আছে, চমৎকার। মিতুল মারমার জন্য পরীক্ষাটা এসেই গেল, একদম জিরো অ্যাঙ্গেলে মিতুল মারমার সেভটা এই স্টেডিয়ামের আইসিং অন দ্য কেক। সেই 360 টার্ন করে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, শটটা একদম জিরো অ্যাঙ্গেলে। জিংমে নামজেল যিনি নেমেছিলেন কিছুক্ষণ আগে, সবার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মিতুল মারমা ওয়াজ দেয়ার। মিতুল মারমা দা ওয়াল। মিতুল পুরো পরিস্থিতিটা খুব ভালো মতো জাজ করেছেন এবং চমৎকার সেভ। যেহেতু তাকে পুরোটা জায়গা কভার করে এদিকে চলে আসতে হয়েছে, সেই কারণেই বলতে হচ্ছে দারুণ সেভ। এবং ক্লিন শিট রাখার পথে মিতুলের এই সেভটাই সম্ভবত এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। মিতুল মারমার সম্ভাব্য তৃতীয় ক্লিন শিট, যদি তিনি আর কয়টা মিনিট গোল বারটা সুরক্ষিত রাখতে পারেন। ভুটানের সঙ্গে তার একটা ক্লিন শিট রয়েছে এবং শেষ AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তার ক্লিন শিট রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে। তবে শেষ মিনিটেও বাংলাদেশ প্রেস করতে ছাড়ছে না। বাংলাদেশের ফ্রন্ট লাইনের আলাদা করে আপনি প্রশংসা করতে চাইবেন এই ম্যাচে। ফার্স্ট হাফে রাকিব এবং সেকেন্ড হাফে ফাহিম এবং আলামিন। একেবারে শেষ মিনিটে আমরা মিতুলের যে সেভটা আমরা দেখলাম, তার আগে এই কারিগরি হুট করেই মনে হলো যে ওয়ার্ল্ড ক্লাস মোডে আপনি যদি ফিফাটা খেলেন, মাঝে মধ্যেই আপনি অপোনেন্টের কাছ থেকে এই ধরনের একটা অ্যাটেম্প্ট খেয়ে যান। মিতুল মারমা গতকালকে যখন ট্রেনিং করছিলেন, তার রিফ্লেক্স ট্রেনিংটা করাচ্ছিলেন বাংলাদেশের গোলকিপার কোচ। সেই রিফ্লেক্স ট্রেনিংয়ে যথেষ্ট ভালো তিনি করছিলেন এবং সেই রিফ্লেক্সের কারণেই সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাই তিনি তার অ্যাঙ্গেল পরিবর্তন করে সেই জায়গাটায় সেভটা করেছেন। We're into the last minute. ফাহিম বলটা বিপজ্জনক জায়গায় যেতে দেননি রাইট ফ্ল্যাঙ্ক থেকে। গোলকিপার গেলশিন লঞ্চ করবেন, হয়তো না লঞ্চ করেননি, দিয়েছেন ডিফেন্ডারকে। এবং রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতল ভুটানের বিপক্ষে। কেবলই একটা প্রস্তুতি ম্যাচ, এখানে শুরু নয়, এখানে শেষ নয়, কেবলই এক প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে। তবে সেই ম্যাচের আগের ক্ষণ গণনা, সেই গণনায় বাংলাদেশ পেল বড় স্বস্তি, বাংলাদেশ পেল নতুন প্রেরণা। ফার্স্ট হাফে হামজা চৌধুরীর হেডারে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে হামজার অভিষেকের গোল জামাল ভুঁইয়ার অ্যাসিস্ট থেকে। এরপরে সেকেন্ড হাফে সোহেল রানার ওয়ান্ডার স্ট্রাইকে 2 গোলের লিড নেয় লাল সবুজরা। সেই ব্যবধানটা শেষ পর্যন্ত তেমনই থেকেছে। ম্যাচের শেষ দিকে গিয়ে মিতুল মারমা করেছেন দারুণ সেভ। বাংলাদেশ সমর্থকেরা বাড়ি ফিরছেন খুশি মনে, হাসি হাভিয়ের কাবরেরার ঠোঁটেও। কি চমৎকার দৃশ্য মাঠের এ পাশটায়। ফাহমিদুল তার সম্ভবত আমি জানি না কার সঙ্গে গলা মেলাচ্ছেন, হামজা চৌধুরী ওদিক দিয়ে সেলফির আবদার মেটাচ্ছেন। আমি জানি না এই জায়গায় একটু দেখা সম্ভব কিনা। কত শত সেলফি আবদার যে মিটিয়েছেন হামজা, সম্ভবত একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও। হৃদয়, জামাল, সোহেল রানা, তপু, তারেক, আলামিন সবাই মিলেই জিতিয়েছেন বাংলাদেশকে। এই জয় বাংলাদেশের জন্য স্বস্তি বটে, তবে এই জয় শেষ কথা নয় কোনোভাবেই। এই স্টেডিয়ামেই 10 তারিখ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, সরাসরি টি স্পোর্টসে। জামাল ভুঁইয়াও আজকে দারুণ এক ম্যাচ খেলেছেন। হামজার গোলে অ্যাসিস্ট ছিল তার। হামজা ভুটানের সবার সঙ্গে হাত মিলিয়ে এবার হাত মেলাচ্ছেন নিজের দলের ফুটবলারদের সঙ্গে। তবে যেটা বাংলাদেশের সমর্থকরা দেখতে চেয়েছিলেন, হামজা চৌধুরী বাংলাদেশের অ্যালিজিয়েন্স ঘোষণা করার পর, তবে ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2 ভুটান 0। হামজা দেওয়ান চৌধুরীর 6ষ্ঠ মিনিটের গোলে সেই ঘটনাটার দেখাই মিলে গেল বাংলাদেশের। জামাল ভুঁইয়ার বানিয়ে দেওয়া বল, হামজা চৌধুরীর ফিনিশ, এবং সেকেন্ড হাফে সোহেল রানার 49 মিনিটের ওয়ান্ডার স্ট্রাইক।
ম্যাচ হাইলাইটস। 4.5 বছরেরও কিছু সময় পরে এই মাঠে বাংলাদেশ নেমেছিল প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে, এবং বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ, এবং সেই সুফলটা বাংলাদেশ পেয়েছিল যখন একটা কর্নার কিক থেকে গোল আদায় করে নিয়েছিল হামজা চৌধুরী। জামালের ওই কর্নার, এরপরে হামজার গোল। ক্যারিয়ারে হেডে খুব বেশি গোল হামজা করেননি, তবে তার প্রথম আন্তর্জাতিক গোল এই লাফিয়ে ওঠা হেডারে। ভুটান ভীতি ছড়াতে পারেনি একেবারেই। বক্সের বাইরে থেকে বেশ কিছু শট করেছিল তারা, তবে তার কোনো কিছুই ফল এনে দেয়নি তাদের। ফাহমুদুলের এই শটটা বরং চাপ বাড়িয়েছিল তাদের ওপরে। সেভ করে গেলসেন গোল হতে দেননি। এরপর ফাহমুদুলের ব্যাক ফ্লিক থেকে আরও কিছু সুযোগ বাংলাদেশ পাচ্ছিল। জামাল ভুঁইয়া গোল বঞ্চিত হয়েছেন বেশ কবার। সেন্টার ব্যাক দৃঢ়তায় তাজউদ্দিনের এই জায়গায় ভালো একটা সাপ্লাই ছিল, যদিও হেডটা ঠিকঠাক মতো কানেক্ট করা হয়নি ওই ক্ষেত্রে। ফার্স্ট হাফে হামজা চৌধুরী মাঠ ছেড়েছিলেন, এরপরে আর নামেননি। সেকেন্ড হাফে বাংলাদেশ ব্যবধানটা বাড়িয়েছিল ঠিকই। সোহেল রানা গোল করেছিলেন এই সেকেন্ড বল থেকে বটম কর্নারে, চমৎকার এক শটে। 2-0 বাংলাদেশ। যে গোল ছবির মতো সুন্দর। রাকিব কাটিয়ে গিয়েছিলেন গোলকিপারকে, কিন্তু এরপর ফিনিশিংটা আর খুঁজে পাননি। ফাহমুদুলের যাত্রাটা থেমেছে 60 মিনিটের আশপাশে গিয়ে। এরপরে বেশ কিছু বদলি ফুটবলার মাঠে নেমেছেন। বাংলাদেশের তৃতীয় গোলের খোঁজটা জারি রেখেছিল। তপুর ওই ওভারহেড কিক গোল হলে পরে সব গোলকেই ছাড়িয়ে যেত। ভুটানের কাছ থেকে আক্রমণের দেখা সেই অর্থে মেলেনি, আর বাংলাদেশও পারেনি পরের গোলটা খুঁজে নিতে। এই জায়গায় বাংলাদেশ লাকি, সেট পিস থেকে কাজে লাগাতে পারেনি ভুটানের ফুটবলার। একেবারে শেষে গিয়ে মিতুল মার্মাকে করতে হয়েছিল দুর্দান্ত এক সেভ, তাতে অক্ষুণ্ণ ছিল গোলবার। ফিফা ফ্রেন্ডলি শেষ হয়েছে বাংলাদেশের জয়ে। জাতীয় স্টেডিয়ামে ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2, ভুটান 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.